আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট জনাব আনিস আলমগীর। জনাব আনিস আলমগীর, আপনাকে স্বাগত। জনাব আনিস আলমগীর, আমরা শুরুতে একটা প্রসঙ্গ নিয়ে আলোচনা করি যে আমরা দেখলাম গত কয়েকদিন ধরে বিভিন্ন পত্র পত্রিকায় এই যে হামে আক্রান্ত শিশুদের মৃত্যু হচ্ছে, এগুলো নিয়ে নানা রকম হিউম্যান স্টোরি হচ্ছে এবং একটা না পড়া যায় না ভাই। এত কষ্ট ছোট একটা বাচ্চার জীবন গেল, এর জন্য যারা দায়ী অথবা কেউ দায়ী কিনা, 300 জন মারা গেল দেখেন। সেই মৃত্যুটা নিয়ে কোন রকম আমাদের সরকার প্রধান বলতেছে এটা ক্ষমার অযোগ্য অপরাধ। আমার কথা হলো, কিন্তু যদি এটা ক্ষমার অযোগ্য অপরাধ হয়ে থাকে, অপরাধটা কার এটা আইডেন্টিফাই করে তাকে কি শাস্তির মুখে অথবা বিচারের সম্মুখীন করা উচিত না? অবশ্যই তাকে আইনের আওতায় আনা উচিত। আপনি সংখ্যা বলছিলেন, এর মধ্যে 317 উপরে চলে গেছে আমরা যখন কথা বলছি তখন, এবং আরো অনেক অনেক আক্রান্ত, এবং এটা থামছে না। যতই বলুক যে সরকার নিয়ন্ত্রণে নিয়ে আসছে, সেটা পরিসংখ্যান কিন্তু তত বলছে না। যেভাবে কান্নার রোল পড়ছে, যেভাবে এক একটা ফ্যামিলি মানে আহাজারি করছে, তাতে তো মনে হয় না যে সরকার এখানে অতটা গুরুত্ব দিচ্ছে। যে এটাকে মহামারী আকারে নিয়ে এটাতে কিভাবে শেষ করবে সেটা না। সরকার এখানে ইয়ের পেছনে যে সরকারগুলো আছে তাদেরকে দায়ী করছে পরোক্ষ ভাবে, কিন্তু সরাসরি কিছু করছে না, আপনি যেটা বললেন। এবং এই রাষ্ট্র তো এই যে ছেলেগুলো মারা গেল, এটা দায় নিচ্ছে না এবং বিচারও করছে না। আপনার আমরা তো প্রত্যেকটা মৃত্যুর বিচার চাই। ডক্টর ইউনূসের অব্যবস্থাপনার এবং কারণে যেটা হয়েছে তাকে জবাবদিহির আওতায় আনতে হবে, তাকে গ্রেপ্তার করতে হবে। এটা যদি না হয়, এবং তার স্বাস্থ্য উপদেষ্টা যারা ছিল, যে মহিলা ছিল, তার স্বাস্থ্য পরামর্শক আরো একজন যে ছিল ডাক্তার, এদেরকে আইনের আওতায় আনতে হবে। এদেরকে আইনের আওতায় না এনে সরকার যদি বলে যে সীমাহীন অপরাধ, তাহলে এটা কথার কথা হয়ে গেল। আমি বারবার একটা উদাহরণ দিচ্ছি এই জন্য, যে মানুষ ফিল করার জন্য, যে জুলাইতে আমাদের 133 জন শিশু মারা গেল। এই শিশু মানে হচ্ছে যে এই যে শিশুগুলো মারা গেছে তাদেরকে বলছি তাদের বয়স 18। আমার জানা মতে একটা শিশু মারা গিয়েছিল, ঘরে গুলি গিয়েছিল। এইটা নিয়ে আকাশ বাতাস মানে ফাটাফাটি হয়ে গেছে, এবং স্বাভাবিক হওয়াটাও, কারণ মৃত্যু হবে কেন? তো সেই সময় যারা, যে বিবেকবান লোকগুলো আকাশ বাতাস কাঁপিয়ে ফেলেছিল, এরা কোথায়? এরা আজকে 300-র অধিক শিশু যে মারা গেল, এদের নিয়ে কথা বলে না। এদের ডক্টর ইউনূসের প্রসঙ্গে বিরোধী দল চুপ, সরকারি দল কোনো ব্যবস্থা নেয় না, এবং বিরোধী দলের যে এ টিম, বি টিম, সি টিম যেগুলো আছে, এগুলো কিছু কথা বলে না। তো তার মানে কি? তার মানে হচ্ছে এই এই এটা কি বিচার শূন্য যাবে? এই 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 শিশুদের, এই শিশুদের মা বাপ কি কোনো বিচার পাবে না? শুধু জুলাই শহীদ যারা হয়েছে তাদের, সেই শিশুদের মা বাবা বিচার পাবে, এবং তার জন্য শেখ হাসিনা দায়ী, সেটা সেই হিসাবে তার তার বিরুদ্ধে মামলা হইলো, ব্যবস্থা নেওয়া হলো। কিন্তু ইউনূসের বিরুদ্ধে কেন মামলা হবে না? ইউনূসের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না? সরকার এটা ক্লিয়ার করতে হবে। সরকার যদি মনে করে যে এই সীমাহীন গাফেলতি ছিল, তো গাফেলতির জন্য যারা দায়ী তাদেরকে বিচার করতে হবে। ইউনূস, 300 ছেলে যে শিশু মারা গেল, ইউনূস দেখেন একটা শব্দ বলে নাই, একটা শব্দ। আপনি আপনি আমি আপনাকে একটা কথা বলি, আজকে ডক্টর ইউনূসের যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে, সেই পেজে দেখলাম যে সিএনএন এর যে আপনার মালিক ছিল টেড টার্নার মারা গেছে। সেই মৃত্যু উপলক্ষে ডক্টর ইউনূস নিজে মোটামুটি 350 ওয়ার্ডের একটা অবিচুয়ারির মতো লিখছে যে এত তার বন্ধু অমুক তমুক হাবি যাবি, বিশাল শোক। অসুবিধা নাই, এই শোক নিয়ে কোনো আপত্তি নাই, কিন্তু টেড টার্নারের মৃত্যুর কারণে আপনি এত বড় শোক দিতে পারলেন। আর এই 350, আপনি বললেন 317, এই 317 জন শিশু মারা গেছে অলরেডি, আরো মারা যাবে। ঠিক আছে, ধরলাম আপনার কোনো দায় নাই, কিন্তু মৃত্যু তো তুমি শিশুর মৃত্যু, আপনি একটা শব্দ উচ্চারণ করলেন না। এটা কেমন লোকের ভাই? এটা নির্লজ্জ, বেহায়া।
বেহায়া লোকের দ্বিচারিতার কোনো সীমাহীন। আপনি টেড টার্নারের জন্য শোকাতুর হন, আপনার সন্তানরা মারা যায়, সেটা নিয়ে আপনি কিছু বলেন না। আপনি আমেরিকা আর ইরানের যুদ্ধ সন্ধি করার জন্য এখান থেকে বিবৃতি দেন, অথচ নিজে দেশের মধ্যে যে হাঙ্গামা লাগিয়ে দিয়েছেন, একজন আরেকজনকে পিটাচ্ছে, মব ভায়োলেন্স তৈরি করেছেন, সমাজকে টুকরো করে দিয়েছেন, হিংসা বিদ্বেষ তৈরি করেছেন, সেই সব নিয়ে কোনো শব্দ নাই। তো এই বিশ্ব বাটপারকে নিয়ে কথা বলতে মানে এমন হয় আমার মেজাজটা, যে এটা নিয়ে কোনো কথা বলা যাচ্ছে না। এর কোনো কথা বলার কোনো অর্থহীন হয়ে গেছে। যখন সরকার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না, ধরেই নিচ্ছে আমরা, কারণ তার বিরুদ্ধে কোনো কি কারণে এই ব্যবস্থা নিতে পারছে না সরকার সেটাও জানি না। কিন্তু এরকম এরকম বাটপারি জাতির সঙ্গে, এই পুরো জুলাই আন্দোলনের সঙ্গে আর তো কেউ করেনি। দেখেন, আমি আরেকটা ঘটনা বলি। আজকে আদালতে একটা মামলা উঠেছিল, ডক্টর ইউনূস, আসিফ নজরুল, শফিকুল আলম, এদের ব্যাপারে আসামি করা হচ্ছিল যে মাইলস্টোন স্কুলে যে বিমান দুর্ঘটনাটা ঘটল, এটা নিয়ে তাদের দায়িত্ব অবহেলা, এবং তারপরে তারা ঘোষণা দিয়েছিল ওদেরকে কি ক্ষতিপূরণ দেওয়া হবে, সেটাও দেওয়া হয় নাই। মানে প্রতারণা আর কি একদম। এই সমস্ত ব্যাপারে মামলা একটা আবেদন করা হয়েছিল, আদালত সেটাকে বলছে এটা মামলা করার মতো উপাদান নাই। জজ বলেছে আদালতের কথা, তার কোনো কথা নাই, মামলা হলো না। এটা নিয়ে আরেকটা জিনিস আমি জানলাম, যে দুদিন আগে খালেদ মহিউদ্দিনের যে ইন্টারভিউটা হয় আমেরিকাতে, সেখানে হুম্মাম কাদের চৌধুরী, বর্তমান এমপি, উনি একটা কথা বললেন যে ওই মাইলস্টোন স্কুলে ওই দুর্ঘটনার সময়, এর আগে শেখ হাসিনা আমলের টেকনোক্রেট মন্ত্রী ছিলেন স্বাস্থ্যমন্ত্রী এস এল সেন, সামন্তলাল সেন, তিনি নাকি বলেছিলেন ওরা তো এই আগুনের উপর, এগুলোর বানের উপর অনেক অভিজ্ঞতা আছে, উনি বলেছিলেন যে উনি হেল্প করতে চান। এবং এই খবরটা হুম্মাম কাদের চৌধুরী সরকারকে ইনফর্ম করেছিল, তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার। এবং তারা মুখের উপর বলে না, তার কোনো সাহায্য আমাদের লাগবে না। হুম্মাম কাদের বক্তব্য হলো, যখন জাতীয় বিপর্যয় হয় তখন তো আমাদের সকলের সাহায্য নেওয়া উচিত। কিন্তু ওই সরকার এতটাই গোয়ার টাইপের ছিল যে তারা নিজেরা পারবে না, কিন্তু যারা পারবে তাদের করতে দিবে না। তাদের কাছে তাদের জেদটাই বড় ছিল, এই শিশুদের জীবনটা বড় ছিল না। হুম্মাম কাদের এ ধরনের যে মন্তব্য, এটা আপনি কি বলবেন? না, নিঃসন্দেহে যদি ঘটনাটা সত্য হয়ে থাকে তাহলে তো হৃদয় বিদারক। একটা এক্সপার্টিস নিজ উদ্যোগে সহযোগিতা করতে চান, আপনি সন্দেহ করেন বা তাকে পছন্দ করেন না, স্বৈরাচারের দোসর বানিয়ে দেবেন, আর 3 মাসও চাকরি করে নাই সেরকম একটা লোককে, তো সেটা করে আপনি এই সহযোগিতাটা নিলেন না, তাতে আলটিমেটলি কি হলো? আলটিমেটলি তো কিছু মায়ের কোল খালি হলো, অন্য কোনো তো লাভ হয়নি। তো এগুলা এগুলাই তো বিচার হওয়া উচিত। আর কি হুমান কাদের যেটা বলছে সেটা তো নিশ্চয়ই উনি ওনার নিজের অভিজ্ঞতা থেকে বলছে, নিজে ইনভলভ ছিলেন সেটা বলছে, নিজেকে এটা তো অন্য কারো উদ্ধৃতি যদি হতো তাহলে আমি বলতাম যে ঠিক আছে। সে নিজেই যখন উদ্যোগ নিয়েছিল এবং সেই নিজেই যখন ব্যর্থ হয়েছে যে সরকারের এই আম, এই মনোভাব দেখে, তো তাতে তো মনে হয় যে এরা 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 জনমানুষ নিয়ে এরা কোনো চিন্তা করে নাই। এদের চিন্তা ছিল আওয়ামী লীগকে নিঃশেষ করা, এদের চিন্তা ছিল এই মুক্তিযুদ্ধকে নিঃশেষ করা আর মাল কামানো। ইউনূস যেভাবে মাল কামিয়েছে নিজের এবং নিজের প্রতিষ্ঠানগুলোর জন্য, এবং নিজের গোলামদেরকে বিভিন্ন জায়গায় ইনস্টল করা, এই তো করে গেছে। আমরা একটু আরেকটা প্রসঙ্গে যাই। এই প্রসঙ্গটা যদিও আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচন, এই হুম। নির্বাচনে বিজেপি জয় হয়েছে, আপনি দুদিন আগের ঘটনা। এটা নিয়ে নানা ধরনের এখন জটিলতা দেখা যাচ্ছে। জটিলতা মানে কি, এক ধরনের আতঙ্ক অনেক তৈরি হয়েছে। এরই মধ্যে ওদের বিজেপির যে নেতা আছে, তার নানা রকম আক্রমণাত্মক কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি নানাভাবে, এবং সেগুলি কিছুটা অনেকটা সাম্প্রদায়িক কথাবার্তা। আহ এর মধ্যে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, উনি বলেছেন যে উনি চান, প্রতিদিন নাকি উনি সকালে উঠে ঘুরে থেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যাতে নাকি ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো না হয়। কারণ না ভালো হোক। হলে পরে, ভালো না হোক, এটা উনি এবিপি এবিপি যে হিন্দি চ্যানেল আছে সেখানে উনি গত 15 তারিখে ইন্টারভিউ দিয়েছিলেন, ওটা রিসেন্টলি প্রকাশিত হয়েছে নানা। তখন উনি বলছেন যে আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে ভারতের সঙ্গে যেন বাংলাদেশের সম্পর্ক যেন স্বাভাবিক না হয়।
এর কারণটা উল্লেখ করেছেন, স্বাভাবিক হলে পরে বিএসএফ এবং বিজেপি এদের মধ্যে হ্যান্ডশেক ট্যান্ডশেক করে, তখন আর বিএসএফ কাউকে পুশব্যাক করে না, পুশিং করে না বাংলাদেশে। আর না হলে এখন তারা পুশিং করতে পারে, কাজে পুশিংটা যাতে অব্যাহত থাকে এই জন্য উনি চান না যে সম্পর্ক ভালো না হোক। তো আমার কথা হলো গিয়ে আমাদের এখন কিন্তু সীমান্তবর্তী দেখেন ত্রিপুরা, আসাম, পশ্চিমবঙ্গ সবই বিজেপি অধ্যুষিত। বিজেপির একজন মুখ্যমন্ত্রী এই কথা বলেছেন। এখন পশ্চিমবঙ্গে যিনি মুখ্যমন্ত্রী হবে তিনি কি বলবেন না বলবেন। তো এবার এদিকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী দেখলাম বলছে পুশিং বন্ধে যে কোনো রকম সবসময় সতর্ক থাকতে হবে। তো এই পুশিং নিয়ে সবাই একটু আতঙ্কিত, আপনি কি মনে করেন? না, আতঙ্ক তো স্বাভাবিক, কারণ নির্বাচনের রেজাল্ট বের হওয়ার আগে থেকেই যেভাবে সেখানে মুসলমান নির্যাতন শুরু হয়ে গেছে, যেখানে মুসলিমদের জান মাল এবং প্রতিষ্ঠানগুলোতে হামলা হচ্ছে, তো তাতে তো করে আতঙ্ক হওয়ার কথাই। এবং এই আমরা আতঙ্কিত নাও হতে পারতাম, কারণ তার দেশের নাগরিক, তারা কি করছে না করছে আমাদের মাথা ব্যথা ছিল না, কিন্তু আমাদেরকে আবার মাথা ব্যথা দিচ্ছে যে এগুলোকে বাংলাদেশে পাঠিয়ে দেবে। তার নাগরিক যে বাংলা বলে সেই জন্য তাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে, তার নাগরিক উইদাউট ভিসা উইদাউট ডকুমেন্ট বাংলাদেশে পাঠিয়ে দেবে। যে আমি শুনলাম যে ভারত সরকার একটা প্রস্তাব দিয়েছে যে তাদের চ্যানেলে যদি এই পুশব্যাক পুশিনে সহায়তার জন্য, দ্যাটস গুড। যদি পুশিন যদি বাংলাদেশিরা যদি সেখানে অবস্থান করে সত্যিকার অর্থে, আপনি প্রপার চ্যানেলে এসে দেন, তাদের ডকুমেন্টস দেন, তারা বাংলাদেশি কিনা না ওই আপনাদের আসামের এক মহিলা যে পাঠিয়ে দিয়েছিলেন সেরকম আর কতগুলো অঞ্চলের লোক। কারণ এখন হোল ওয়েস্ট বেঙ্গলের লোকজনও তো মানে বিরক্ত ছিল, কারণ তারা পশ্চিমবঙ্গের বাইরে যেখানে যায় সেখানে তাদেরকে বাংলাদেশি হিসেবে ট্রিট করে নানা কারণে। তো তারা যে নিজেদের আইডেন্টিটি নিয়ে ক্রাইসিসে ভুগতেছে, তার সঙ্গে আবার যুক্ত হয়েছে হিন্দু মুসলিম, আর মুসলিম হলেই সে বাংলাদেশি হবে এরকম একটা ধারণা নিয়ে রেখেছে তারা। এবং অশ্লীল ভাষায় যেভাবে নতুন প্রধানমন্ত্রী তো না, ওদের মুখ্যমন্ত্রী সহ অন্যরা বাংলাদেশ নিয়ে যত উস্কানিমূলক বক্তৃতা দিচ্ছে, এগুলা 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 আমাদের কি বলবো, এগুলো এক সময় মনে হয় যেন এইটাই বোধহয় ওদের রাজনীতি। আমার মনে হয় এগুলো ঔদ্ধত্যপনা। এবং বাংলাদেশ এই সমস্ত বিষয়গুলোকে অ্যাড্রেস করা উচিত, যে যা ইচ্ছা তা আমাদের বিরুদ্ধে বলে যাবে, সেটা আমরা কেন হজম করব। এবং একটা বিষয় সবাই বলতেছে যে এই পশ্চিমবঙ্গ তো আর ভারত না, মানে পুরো ভারতের পলিসি তো পশ্চিমবঙ্গ রিফ্লেক্ট করে না। তো যাই করুক আর না করুক, আমাদের একটাই ডিসপিউট তাদের সাথে রয়ে গেছে, তিস্তা নদীর হিস্সা, সেটা যাতে যথাযথভাবে আসে। এবং এই রাজনৈতিক সহিংসতার নামে মুসলিম নিধন, সংখ্যালঘু নির্যাতন, এগুলো বন্ধ করতে হবে। কারণ তাদের ওইখানে যে সংখ্যালঘু নির্যাতন হয় সে এফেক্ট এখানে আসে। এখানে তখন সংখ্যালঘুদের উপরে নির্যাতনের জন্য একটা হায়না গ্রুপ রেডি থাকে, তারা তখন সেটা শুরু করে। সো ওইখানে ওইখানে যত অনাচার হবে এখানে তত বিদ্বেষ বাড়বে, বা ভাইস ভার্সা, এখানেও যদি অনাচার হয় সেখানেও বিদ্বেষ বাড়ে। কিন্তু আমরা দেখছি যে বাংলাদেশ বাংলাদেশে যে পরিমাণ আহ এই ধরনের ঘটনাবলী ঘটে, তার মানে কি, মানে তার শতগুণ বাড়তি যেটা ঘটতেছে সেটাই ভারতে এবং ভারতের অন্যান্য এই পশ্চিমবঙ্গে এবং ভারতের অন্যান্য অঞ্চলে। সো বাংলাদেশ অবশ্যই সতর্ক থাকতে হবে যে যেন তেন ভাবে যেন যাকে তাকে ধরে বাংলাদেশি বলে বাংলা পাঠিয়ে না দিতে পারে এবং মুসলিম বলে পাঠিয়ে না দিতে পারে। জি। আরেকটা বিষয় আপনি দেখছেন, যেটা নাকি বেশ কয়েকদিন ধরে অনেক আলোচনা হচ্ছিল, যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে বাণিজ্য চুক্তি, এটা নিয়ে বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন ব্যক্তি, আমরাও অনেক সময় অনেক কথা বলেছি, কিন্তু সরকার কিন্তু এটা নিয়ে মানে চুক্তিটাই তারা এখন পর্যন্ত কিন্তু অফিসিয়ালি ডিসক্লোজ করে। আমরা যেটুকু পেয়েছি যুক্তরাষ্ট্রের কাছ থেকে পেয়েছি, ওদের মিডিয়া থেকে পেয়েছি, তারপরে ওটা নিয়ে আলোচনাগুলি হচ্ছে। কিন্তু আমি সরকারের মধ্যে দেখছি যে এই চুক্তিটা নিয়ে সরকারের দুইজন মন্ত্রীর বক্তব্য শুনলাম, একজন বাণিজ্য মন্ত্রী, একজন পররাষ্ট্রমন্ত্রী। তারা কিন্তু এই চুক্তিটা নিয়ে মোটেই মানে শঙ্কিত নয়, তারা বরং বলছে তারা চুক্তিটাকে ভালো চুক্তি বলে অবহিত করতে চাচ্ছে।
আহ, আপনি আপনার মূল্যায়ন কি ব্যাপারটা নিয়ে সরকারি অ্যাটিচিউড আমি এটা নিয়ে কয়েক জায়গায় বলেছি, আমি এটা নিয়ে রিসার্চ করেছি, বিশেষ করে এই যে শূকরের মাংস নিয়ে যখন প্রশ্ন আসলো আসলে কি আছে সেটা রিসার্চ করতে গিয়ে এত বড় জিনিস আমাকে পড়তে হলো। আমি যখন জেলখানায় ছিলাম তখন আমি নিউ এজ পত্রিকাতে এটা নিয়ে একটা কলাম দেখেছিলাম। আমি তখনই আমি দেখেছি যে কত ন্যাক্কারজনক একটা চুক্তি বাংলাদেশের সঙ্গে করেছে, বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মধ্যে ফেলে দিয়েছে, এবং কোনো স্বাধীন দেশ এই ধরনের চুক্তি করতে পারে না। আমি এরপরে কয়েকদিন আগে একটা টক শোতে যাওয়ার ব্যাপারে আবার আমি এটা এটা নিয়ে রিসার্চ করলাম, দেখি যে কতগুলো পয়েন্ট আছে বাংলাদেশকে হেয় করার। তার মধ্যে আমি আটটাকে চিহ্নিত করেছি যেগুলোতে বাংলাদেশের মানে সর্বনাশ হয়ে যাবে সেরকম কয়েকটা। যেমন আমি দুইটা আপনাকে বলি, যে নীতি নির্ধারণের সার্বভৌমত্ব হারানো, সেটা 4-1, 4-2 এই দুই ক্লজে দেওয়া আছে। এবং এইটা বিপজ্জনক এই জন্যই যে আমেরিকা যদি কোনো দেশের প্রতি নিষেধাজ্ঞা জারি করে সেটা বাংলাদেশকে মানতে হবে, বাংলাদেশও ওই দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করতে হবে। তাহলে এখানে সার্বভৌমত্ব কোথায়? আমরা কি হোয়াইট হাউসের নির্দেশে চলবো, না আমাদের আমাদের নীতি নীতিতে বলবো, আমাদের পররাষ্ট্র নীতিতে চলবো? এবং আরেকটা, আর এছে তৃতীয় কোনো দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আহ, বাধা চুক্তিতে বলা হয়েছে, বাংলাদেশ যদি এমন কোনো দেশ, চীন, রাশিয়া, অন্য যে কোনো দেশ হইতে পারে, যে চুক্তি করে অন্য কোনো দেশের সাথে, বাণিজ্য চুক্তি করে যার যুক্তরাষ্ট্রের পছন্দ নয়, তখন এরা যুক্তরাষ্ট্র এই চুক্তি বাতিল করে পুনরায় উচ্চ শুল্ক আরোপ করতে পারবে। তারপর আমি দেখেছি আপনার ফেসবুক, অ্যামাজন, তারপরে ইউটিউব, এগুলো তাদের এদের কাছ থেকে কোনো করও ধার্য করা যাবে না, এমন 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 ক্লজ আছে। প্রযুক্তিগুলো যে আমরা ওদের থেকে যে আহ, কিনছি, মেধাস্বত্বের যে বিষয়গুলো এমন কঠোর করে দেওয়া হয়েছে, সে আমাকে এটা আহ, কারিগরি জিনিস হস্তান্তর নাও, প্রযুক্তির কোড আমাকে হস্তান্তর নাও করতে পারে। তার মানে সব দিক থেকে, এবং শুল্ক বাধা তো আছেই, এবং কৃষি পণ্য বাংলাদেশকে একটা ডাম্পিং প্লেস করা সেটাও আছে, কারণ তাদের কৃষকদের তারা এত উচ্চ মূল্যে ভর্তুকি দেয়, সেটা বাংলাদেশের কৃষক তো এখানে কোনো পাত্তাই পাবে না। বাংলাদেশ একটা আমদানি নির্ভর দেশ, সেখানে তার সমস্ত কিছু আমদানি করতে হবে। তো আমদানি নির্ভর দেশ, সে যদি ট্যাক্স 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 না পায় ওই সমস্ত পণ্যগুলো থেকে, তাহলে এখানে তো আমাদের রাজস্ব আয়ের ধস নামবে। আমি অনেকগুলো অনেকগুলো বিষয় আছে যেগুলো, শ্রম আদালতের বিষয়টা আছে, যে গার্মেন্টস সেক্টরে যে কোনো অজুহাত দিয়ে বন্ধ করে দিতে পারে, যেটা লেবার বলবে যে আপনাদের এখানে ইয়ে আছে, এটা কি বলবে, যে শ্রম অধিকার এবং পরিবেশ রক্ষা ঠিক মতো হচ্ছে না। তো আমি মনে করি যে যে কোনো মূল্যে এর থেকে নিকৃষ্ট চুক্তি বাংলাদেশ আর কখনো করে নাই। এবং আরো নিকৃষ্টতম ঘটনা হচ্ছে যে এই চুক্তি সরকার যেমন নীরব হয়ে আছে, বিরোধী দল তার থেকেও বেশি নীরব। একমাত্র রুবিন এবং 300 পার্লামেন্ট সদস্যের মধ্যে সে একটু কথা বলতে চেয়েছে, তাও সুযোগ পায় নাই। আর সবাই এটা নিয়ে চুপ হয়ে আছে। সরকারি দল চুপ থাকতে পারে, তারা একটা চুক্তি করেছে, সেটাকে আমি বাতিল করব কি না করব নানা দ্বিধাদ্বন্দ্বে থাকতে পারে। কিন্তু বিরোধী দলের কি হয়েছে? বিরোধী দল তো এটা বলছে না যে এটা বাতিল করো। তো সরকারি দল যখন চুপ থাকে, বিরোধী দল যখন বাতিল করতে পারে না, বাতিল করার কথা বলে না, তখন তো যুক্তরাষ্ট্র বলবে যে তোমার কি সমস্যা, তোমার দেশের সরকার, বিরোধী দল সবাই তো এটার পক্ষে, তাহলে তুমি কেন এটা বাতিল করতে বলো? জনগণ কেন বাতিল করতে বলবে? জনগণের দাবি তখন কি কোনো পাত্তা পাবে? খুবই আসলে নেকড়া, এবং দুইজন মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী, তারা তো এই চুক্তিকে আবার প্রশংসাই করলো, এটা নাকি ভালো চুক্তি। তাদের হয়তো কোনো স্বার্থ আছে, গোলামির স্বার্থ আছে তাদের। ইউনূসের গোলামির ধারাবাহিকতা তারা করবে সেই জন্যই। খুবই খুবই দুঃখজনক। আচ্ছা, আরেকটা কথা বলে শেষ করি, এটা শেষ হতো না। এটা জবাব আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা আসলে কোনো প্রশ্ন হতে পারে না, কারণ এটা একটা স্পেকুলেশন শুনতে পাচ্ছি আজ গত কদিন ধরে। স্পেকুলেশন এই ধরনের যে কেউ কেউ বলা বলি করছে যে ডক্টর ইউনূসকে নাকি এই বিএনপি সরকার প্রেসিডেন্ট বানাবে, এই ধরনের একটা আলোচনা। তো এটা যেহেতু আমি শুনেছি ইউনূস চেষ্টা করছে। ও, এইটা আপনিও শুনেছেন? আমি শুনেছি ইউনূস চেষ্টা করছে, নানা দিক থেকে চেষ্টা করছে, কিন্তু সম্ভাবনা আমি দেখি না খুব একটা। আমি দেখি না এই জন্য যে
আমি যদি এখানে একটা প্রশ্ন করে ধরা যায়, হাইপোথেটিক্যালি ধরেন যদি তাকে প্রেসিডেন্ট বানানো হয় তাহলে কি হবে? তাহলে এর থেকে নিকৃষ্ট প্রেসিডেন্ট আর কিছু হবে না, এবং তার দায় দায়িত্ব এই সরকারকে বহন করতে হবে। এবং যেহেতু ইউনূসের, আমি শব্দটা একটু পরিবর্তন করে বলতে চাই, ডক্টর ইউনূসের জবরদস্তি সরকারের আমলে আমরা কথা বলেছিলাম, সেই জায়গাটা থেকে মানুষ একটু ভালো আছে এই কারণে ধরেন যে সাধারণ মানুষের সাথে যখন কথা হয় তারা সকলেই এক বাক্যে স্বীকার করেছেন তারা হাঁপ ছেড়ে বেঁচেছেন। এই যে হাঁপ ছেড়ে বাঁচাটা, এটাকে আপনি এই যে বললেন না কতগুলি ফ্যাক্টর, অর্থনীতি, সমাজ, রাজনীতি, সংস্কৃতি, সব বিষয়ে একটা দখলীকরণের চেষ্টা হয়েছিল ডক্টর ইউনূসের আমলে। যে কথাটা আমি সবসময় বলি এবং বলবো, আপনি একটি সরকারের পতন ঘটিয়েছেন, সেটি হতেই পারে তারা দীর্ঘ সময় ধরে সরকারে ছিল, নানা ধরনের অপকর্মের সাথে জড়িত ছিল, টাকা লন্ডারিং, অনেক কিছু হয়েছে, তার ফলাফল হিসেবে তাকে চলে যেতে হয়েছে, দেশ ত্যাগে বাধ্য করা হয়েছে, বা পালিয়ে গেছে, যেটাই আমরা বলি না কেন চলে গেছে। সেটার সাথে মুক্তিযুদ্ধের কি সম্পর্ক ছিল? আপনি কি কারণে রিসেট বাটন প্রেস করতে গিয়েছিলেন? কেন আপনি একটা যুবক ছেলের হাত ধরে ইন্টারন্যাশনাল ফোরামে বলছেন যে কোনো বিপ্লব করলে একে দরকার হবে, এ হচ্ছে মাস্টার মাইন্ড? এগুলো আপনার বিপ্লবের লক্ষ্য ছিল? আচ্ছা, আপনি যেহেতু আপনি রাতারাতি এই রবীন্দ্রনাথ, প্রসঙ্গটাতে গেলেন, একটুখানি জিজ্ঞাসা করি। আপনি মনে হয় আরো একটা পয়েন্ট বলছিলেন, কিন্তু এই প্রসঙ্গে একটুখানি জিজ্ঞাসা করি। আপনি বলছেন যে মাহফুজ আলমের কথা, যাকে আসলে মাস্টার মাইন্ড হিসেবে পরিচিত জি, করিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, পরে তিনি বলছেন, বিভিন্ন সাক্ষাৎকারে দেখেছি যে তাকে ব্যবহার করা হয়েছে। আসলে ওরকম কিছুই না, তিনি ব্যবহৃত হয়েছেন। এবং তিনি বলছেন, আমি দেখছিলাম সম্ভবত ডয়চে ভেলের একটা ইন্টারভিউতে তিনি বলছিলেন যে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে, তিনি বলছেন যে আমার মন্ত্রণালয় বা আমার যে ডক্টর ইউনূসের বিশেষ সহকারী ছিলাম আমি, বা উপদেষ্টা ছিলাম, সেখানে আমার কাজ কি ছিল? তখন মানে অ্যাঙ্করকেই উনি পাল্টা প্রশ্ন করছেন যে তার আসলে কোনো কাজ ছিল না, সেটা তিনি বলতে চাইছেন যে তার কোনো ক্ষমতা ছিল না, তাকে ব্যবহার করা হয়েছে, এটা তার বক্তব্য। আচ্ছা শুনেন, যে ইংরেজিতে একটা শব্দ আছে না খুব কাছাকাছি, ইউজ এবং এবিউজ, ঠিক আছে, খুব কাছাকাছি শব্দ, কিন্তু তো সে বলছে সে ইউজড হয়েছে, আমি বলবো সে অ্যাবিউজড হয়েছে। আরো কিছুদিন পরে রিয়ালাইজ করবে যুবকটি, তার কথা আমি শুনেছি, তার কথাকে আমি সমর্থন করার আমি কোনো কারণ দেখি না, সে যে ভাষায় কথা বলে বা যে দৃষ্টিকোণে, হয়তো আমরা তাদের চাইতে প্রজন্মগতভাবে অনেক পুরনো, আমাদের দৃষ্টিভঙ্গি পুরনো, বাট হোয়াট এভার ট্যালেন্ট এই ছেলেটা ছিল সেটাকে নষ্ট করে দেওয়া হয়েছে, যে কারণে সে বলতে বাধ্য হচ্ছে যে আমাকে ব্যবহার করা হয়েছে। এখন যিনি ব্যবহৃত তিনি যদি বোঝেন যে তিনি উচ্ছিষ্ট এবং তাকে ফেলে দেওয়া হয়েছে, তো সেখানে আমাদের আর বলার কি আছে? তো আমি ওই প্রসঙ্গটায় ফিরে আসি যেটা দিয়ে আপনি শুরু করেছিলেন। বর্তমানে যে বিএনপি সরকারের আমল, মানুষ হাঁপ ছেড়ে বেঁচেছে কিন্তু। এবং আপনি যদি দেখুন, সমালোচনা করা যেতেই পারে, এখন তারেক রহমানের সমালোচনা না করলেই দেখি গালাগালি করে। মানে বাংলাদেশের ট্রেন্ডই এরকম, যে কোনো জায়গায় কথা বললে আমি মন্তব্যগুলো মন দিয়ে পড়ার চেষ্টা করি, তারেক রহমানের কেন সমালোচনা করা হচ্ছে না, এইটাও একটা আক্রোশ। তো আমার কথা হচ্ছে, সমালোচনা করার আগে একটা মানুষকে তো পোক্ত হয়ে বসতে দিতে হবে, তাই না? বসুক, দেশটা হাতে চালাক ভালো করে, কিছুদিন পরে আমরা বুঝবো যে কোথায় আছে ছিদ্রগুলো। সেই ছিদ্রগুলো, এখন বিষয়টা কিরকম, বিষয়টা হচ্ছে আমি কি ওই ছিদ্রগুলো আঙুল দিয়ে আরো বড় করে দেবো, না ওই ছিদ্রগুলো দেখিয়ে বলবো যে এই ছিদ্রগুলো বন্ধ করুন? কোনটা আমাদের কাজ? আমাদের কাজ হচ্ছে ছিদ্রগুলো বন্ধ করতে বলা, যেন এই ছিদ্র দিয়ে বড় বড় বিষয় ঢুকতে না পারে, এবং আপনারাও যেন পতন না হয়, কারণ বাংলাদেশে একটা স্টেবল সরকারের প্রয়োজন হয়ে পড়েছে। আপনি যেটা বলেছেন যে, দেখুন, এটা মানতেই হবে, লিবারেল যেমন এই আমাদের অস্ট্রেলিয়ায় শাসন করে, কোন দেশে যেমন ফেডারেল ডেমোক্রেটিক এরা শাসন করে, বাংলাদেশে আসলে দুইটি রাজনৈতিক দল, একটি আওয়ামী লীগ আর একটি বিএনপি, এটা মানতেই হবে আপনাকে। বাকি দলগুলো ওরা চেষ্টা করতে তো কোনো অসুবিধা নেই, যেমন 80 বছর ধরে চেষ্টা করছে কমিউনিস্ট পার্টি, হ্যাঁ, বাম বাম করতে করতে এখন এলাহি বামে পরিণত হয়ে গেছে, এটা দিয়ে মাথা ব্যথাও ছাড়ে না এখন, এই অবস্থা তাদের। হ্যাঁ, ওই বামে তো কাজ হবে না, বাম ডানে কাজ হয় না। এই যে ডানপন্থীরা যে জোর করে সংসদে এসে গেছে, অথবা যেভাবেই হোক নিজেদের প্রভাব খাটিয়ে সংসদে আজকে বিরাজমান, আসলে কি তারা পারবে আমাদের দেশকে বদলে দিতে? এবং আপনি একটা জিনিস খেয়াল করেন তো, মানুষ যদি সত্যি তাদেরকে সেভাবে পছন্দ করত, তাহলে আপনার তাদের ভাষায় যে বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের পরে বিরোধী দলে গিয়ে এত ভয় কেন? আমি তো তাদের কথায় ভয়ের আলামত পাচ্ছি। কেন মনে হচ্ছে তারা হ্যাঁ, ভয় পাচ্ছে? জি, কেন মনে হচ্ছে যে তারা ভয় পাচ্ছে? ভয় পাচ্ছেন কেন জানেন? যে কোনো একটা বিলে, যে কোনো একটা ব্যাপারে
যে কোনো কিছুতে আপনার আক্রমণ এবং মারমুখী হয়ে ওঠে। মানুষ কখন মারমুখী হয়? যখন সে ভীত থাকে এবং যখন তার দেয়ালে পিঠ থেকে যায়। আপনাকে তো সমালোচনা করার জন্যই সংসদে পাঠানো হয়েছে, তাই না? এবং আপনি দেখেন এই যে ফজলুর রহমান যে সব কথা একেবারে সত্যি বলেন তা তো নয়, তারও তো সাহসের অভাব আছে। সাহসের অভাব যদি না থাকে, সেদিন তিনি সংসদে দাঁড়িয়ে জামাতের আমির এবং অন্যান্যদেরকে তিনি আঙ্গুলি নির্দেশ করে এই রাজাকারের বাচ্চা এইভাবে কথা বলছেন, ফাইন, কিন্তু একবারও বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করেননি। যে বঙ্গবন্ধুটাকে তিনি মুক্তিযুদ্ধে গিয়েছেন, যে ৭১ তাকে মহান মুক্তিযোদ্ধার স্মারক দিয়েছে, যে মহান মুক্তিযুদ্ধ কিন্তু তাকে বরাবরই তিনি মুক্তিযোদ্ধা বলেন, করেছে, তিনি সবসময় সেটি বলেন বঙ্গবন্ধুর নামে সেদিন তিনি। বলেননি তিনি সংসদে, কারণ তার নেতা সেখানে উপস্থিত না, প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত, অন্যান্য এমপিরা উপস্থিত, কাজেই কিন্তু কিন্তু ঠিক আছে। মাননীয় প্রধানমন্ত্রীও তো সংসদের একদম প্রথম দিনই, যদিও বঙ্গবন্ধু বলেন নাই, কিন্তু শেখ মুজিবুর রহমানকে শেখ মুজিবুর রেফার রহমান করেছেন যে তার সংসদের সময় কি হয়েছিল, একদম সেটা হচ্ছে জি। এটাই এটাই তো আপনার বিএনপির সাথে আওয়ামী লীগের তফাৎ, যেটা আমাদের আওয়ামী বন্ধুরা মানতে চান না, তাই না? গত 15 বছর ধরে কোনো একটা সময়ে কোনো একটা সভা বা বক্তৃতা শুরু হওয়ার সাথে সাথে দুইটা জিনিস হতো, একটা হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ। হুম। তো সেটা তো আমরা জানি যে বঙ্গবন্ধু সর্বকালের সর্বশ্রেষ্ঠ। বারবার কেন বলতে হবে? কেন রিপিটিশন? রিপিটিশন মেক্স দ্য পিপল টায়ার্ড, ক্লান্ত করে মানুষকে, বিরক্ত করে, তাই না? এবং দেখেন বঙ্গবন্ধুকে পর্যন্ত এরা মানে মানুষের ভালোবাসার জায়গা থেকে সরিয়ে ফেলার জন্য এগুলো যথেষ্ট ছিল। আরেকটা জিনিস হচ্ছে, যেটা বলতে যাচ্ছিলাম, যে প্রত্যেক দিন কোনো না কোনো ভাবে বিএনপিকে গালাগালি করা এবং আক্রমণ করা, এই দিক থেকে আপনি খালেদা জিয়া এবং তারেক রহমানকে তো ধন্যবাদ আমাদের জানাতেই হবে। এখন পর্যন্ত তারেক রহমান অশালীন বা অশ্রাব্য ভাষায় তার প্রতিপক্ষকে গালাগালি করেনি, যে আমি যে অদৃশ্য প্রতিপক্ষের কথা বলছি তারা গালাগালি করেন, এবং না করার ফলে তার ভাবমূর্তি আমি তো মনে করি উজ্জ্বল হয়েছে, তাই না? জি, এবং তারেক রহমান খুবই স্বল্পভাষী, নানা বিনয়ী জায়গায় ভাষায় কথা বলছেন। তার সম্পর্কে যেহেতু আপনি আনলেন, তারও সম্প্রতি সময়ে যে বিষয়গুলো বেশ প্রশংসিত হচ্ছে সেগুলো নিয়ে আসবো, আবার সমালোচনা আছে সেটা নিয়েও একটু শুনবো। কিন্তু আপনি যে বলছিলেন যে আহ, মানে এই বিষয়গুলো হয়নি আওয়ামী লীগ বন্ধুদের সাথে পার্থক্য, কিন্তু আমি দেখছিলাম সম্প্রতি বিএনপির ঝানু নেতা, বয়োজ্যেষ্ঠ নেতা রুহুল কবির রিজভী তিনি একটি আয়োজনে বলছেন জিয়াউর রহমানকে নেলসন ম্যান্ডেলা, গান্ধী ওনাদের সাথে তুলনা করছিলেন, অন্যদিকে শেখ মুজিবুর রহমানকে তিনি তুলনা করছিলেন হিটলার, মুসলিনের সাথে। মানে এটা তো ধরেন এখন এই প্রক্রিয়া তো চলবে। মুশকিলটা কোথায় জানেন? আমাদের দেশে নয়, পৃথিবীর বহু দেশেই এই তুলনা এবং অপতুলনা হয়। রিজভী বঙ্গবন্ধুকে কি বললো তাতে কি যায় আসে, তাই না? আমি তো বঙ্গবন্ধু সম্পর্কে শুধু একটা কবিতা, দুটো লাইন সবসময় বলি, প্রেমেন্দ্র মিত্রের, মেঘরা যা খুশি লিখে রেখে যাক, আকাশের গায়ে কখনো লাগে না দাগ। মেঘ তো কত কিছু লিখবে, আকাশের গায়ে কখনো দাগ লাগবে না। উনি আকাশের মতো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের বাঙালির। এবং আমি তো সবসময় আরো একটা কথা বলি, নেতাজি সুভাষ বসুর মতো মানুষ বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, দিতে পারেননি, নানা কারণে তিনি পারেননি। ব্রিটিশের সাথে সংগ্রাম করা এতটা সহজ ছিল না, কিন্তু বঙ্গবন্ধু পেরেছিলেন। একই ভাষায় বলেছেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো, তখন এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এবং উনি পেরেছিলেন। হি ইজ এ সাকসেসফুল পলিটিশিয়ান। দেশ স্বাধীন করার ক্ষেত্রে, মাতৃভূমি দেওয়ার ক্ষেত্রে, পতাকা সঙ্গীত দেওয়ার ক্ষেত্রে ইজ এ সাকসেসফুল পলিটিশিয়ান। তার তো তুলনা হবার কথা নয়। রিজভির মতো মানুষ, শুনেন, বহু প্রাণী রাগ করে পাহাড়কে, পর্বতকে পায়া দিয়ে আঘাত করে, তাদেরই পা ভাঙে, পাহাড়ের কিছুই হয় না, পর্বতের কিছু হয় না। কিন্তু আমি যে কথাটা এখানে ভুলে যাচ্ছি বলতে, সেটা হচ্ছে রিজভিকে দিয়ে বলানো, দ্বিতীয় শ্রেণীর নেতাদের দিয়ে বলানো, তৃতীয় শ্রেণীর নেতাদের দিয়ে বলানো, এটা আওয়ামী লীগও করতে পারতো। সেটা না করে তাদের শীর্ষ নেত্রী নিজেই এই দায়িত্বটি গ্রহণ করতেন, যেটি ভালো হয়নি। তার এই দায়িত্ব গ্রহণ করার প্রয়োজন ছিল না। আওয়ামী লীগের ওয়ার্ড কমিশনাররা এগুলো বলতে পারতো, আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্টরা এগুলো বলতে পারতো, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকরা এগুলি বলতে পারতো। তারা না বলে সবসময় শীর্ষ নেতা নেত্রী কেন কথা বলবে? পশ্চিমবঙ্গে দেখেন মুখ যে কত খারাপ। আপনার বাল্য শিক্ষা, আপনাদের সময়কালে না, আমাদের সময়কালে বাল্য শিক্ষা ছিল অবশ্য পাঠ্য। এই যে আপনার কি বলে, রামসুন্দর বসাকের বাল্য শিক্ষা, কথিত আছে যে এটি আসলে বর্ণ পরিচয় বিদ্যাসাগরের, তিনি তাকে দিয়ে দিয়েছিলেন যে এটা করে খাও তুমি। যাই হোক, এই বাল্য শিক্ষা একটা কথা ছিল, স্বীয় জিহ্বা শাসনে রাখিবে। জিহ্বাকে শাসনে রাখতে হয়, কারণ এটির আয়তন যাই হোক, এটি দীর্ঘ তলোয়ারের চাইতেও ধারালো। এটা মনে রাখতে হবে। এটা মানুষকে, আমি যদি আপনার সাথে নম্র চমৎকার ভাষায় কথা বলি না, আপনার ভেতরে এক ধরনের ভালোবাসা, ভালো লাগা তৈরি হতে বাধ্য।
আর আমি যদি দেখে আপনাকে বলি শারমিন এটা আপনি একটা টিপ দিয়েছেন, টিপটা আপনাকে মানিয়েছে, আপনার ভ্রুগুলো কত আরো উপরে ওঠা উচিত ছিল, আপনার এটা ছিল, আপনি হু হা করবেন এবং আপনার ব্ল্যাক লিস্টে আপনি সযত্নে আমার নামটা লিখে রাখবেন। হ্যাঁ, কথা একটা অন্যতম মারাত্মক অস্ত্র। আমি বিশেষ করে রাজনীতিবিদ, এই যে ধরেন আমি আবার ফিরে যাচ্ছি, এই যে পশ্চিমবঙ্গে এই এপাং ওপাং ঝপাং, এই জন্য আমি এটার উনার কবিতা জানেন তো, এপাং ওপাং ঝপাং, তো আমি উনার পতনের পর লিখেছি দিদি চিটপটাং, তাই না? এপাং ওপাং ঝপাং। আমি বিস্মিত হয়ে যাই যে দেশে ধরেন আমি বলি, যে দেশে শামসুর রহমান, যে দেশে আল মাহমুদ, আমি রাজনৈতিক ধারা পছন্দ করি না করি অন্য কথা, যে দেশে মহাদেব সাহা, যে দেশে ধরেন আমাদের দেশে সিকান্দার আবু জাফর, হ্যাঁ, এই সমস্ত কবির জন্ম হয়, আপনার লালন ফকিরের মতো মানুষের জন্ম হয়, সেখানে রাজনীতিবিদদের ভাষা এত খারাপ হয় কি করে, এত নোংরা এত অশ্লীল ভাষায় কথা বলে কি করে? একইভাবে আপনি পশ্চিমবঙ্গে দেখেন আরো উজ্জ্বল, বিদ্যাসাগর, রামমোহন, রবীন্দ্রনাথ, নজরুল, সত্যজিৎ রায়, সেখানে এই মহিলা দাঁড়িয়ে বলছে যে হাওড়া ব্রিজ আমি তৈরি করেছি, 1800 সালে তৈরি করা ব্রিজ, তাই না? মানে ব্রিটিশের তৈরি করা ব্রিজ। তারপরে নজরুলের এমন গান করেছেন তিনি, আমার যাবার সময় হলো, নজরুল এটা শুনলে উনি নিজে আগে পৃথিবী থেকে বিদায় নিতেন। এই জাতীয় ভাড়ামি, এটা তো মুখ্যমন্ত্রীকে মানায় না, প্রধানমন্ত্রীকে মানায় না। এগুলো কি হচ্ছে জানেন তো, ডিটোরিয়েশন অফ, আমি বলবো পার্সোনালিটি। আপনি আমেরিকায় দেখেন রুজভেল্ট, আপনি তো আমেরিকায় থাকেন, রুজভেল্ট ছিলেন, তাই না? আপনার কত বড় বড় মানুষ ছিলেন যারা জাতিসংঘের মতো প্রতিষ্ঠানকে জন্ম দিয়েছেন, আজকে সেখানে একজন পাগলা রাজা। আপনি ইংল্যান্ডে দেখেন চার্চিল ছিলেন, হ্যাঁ, কত বড় বড় মানুষ। রাশিয়ায় দেখেন লেনিন, আপনি যাদেরই বলি, ডিটোরিয়েশন অফ দ্য লিডারশিপ পৃথিবীর সর্বত্র আমি দেখতে পাচ্ছি, এবং সেটা সবচেয়ে হয়তো নিম্নতম ধারাটি আমাদের মতো দেশে প্রবাহিত হচ্ছে। আচ্ছা, কিন্তু তবে এখন আমি যে এই জায়গায় আবারও লিডারশিপ আপনি তারেক আবার রহমানকে, জি প্রশংসা করছিলেন, তারেক রহমানের প্রশংসার কথা জি, বলছিলেন। আপনার এখন তারেক রহমানের লিডারশিপটা কেমন মনে হচ্ছে? আপনি যদিও বলছেন যে সময় তাকে তো বসতে দিতে হবে, মানে 3 মাস হয়ে গেছে একটা, এবং 3 মাসটা আসলে একটা গণ অভ্যুত্থানের পরে প্রায় 1.5 বছরের সময় কেটে গেছে। তখন তার প্রস্তুতির সময় ছিল, তিনি আই হ্যাভ এ প্ল্যান বলে তিনি ঢুকেছেন দেশে। ফলে এখন তার লিডারশিপ মাপার একটা সময় এসেছে বলে ভাবতেই পারি কিনা, কেমন মনে হচ্ছে? আমার মনে হয় নিজের পক্ষে 6 মাস সময় দিতেই হবে। আমাদের বাংলাদেশে আপনি একটা জিনিস মনে রাখতে হবে, আমরা দেশ হিসেবে ছোট হতে পারি, আমাদের অনেকগুলো ধারা সেখানে আছে। পৃথিবীর আর কোনো দেশের স্বাধীনতা বিরোধী শক্তি রাজনীতি করতে পারে না। মূল ধারার বিরুদ্ধে যারা দেশের অস্তিত্ব এবং স্বাধীনতার বিরুদ্ধে, তারাও আমাদের দেশে রাজনীতি করে এবং তারা এখন সংসদেও আছে। কাজেই লড়াইটা খুব সহজ নয়, তার জন্য তো নয়, কারোর জন্যই না নয়। সংসদে এক কেন, তারা নাম্বার, তো তাদের সাথে জোটেও ছিল, ফলে লড়াইয়ের কি আছে, না, বন্ধুই তো জোট ছিল। জোট থেকে তো বেরিয়ে গেছে না, জোট তো ভেঙে গেছে এখন। এবং প্রতিদ্বন্দ্বিতা তো তাদের দু দলের মধ্যেই হয়েছে না, আওয়ামী লীগ তো উজ্জ্বল ছিল, হুম। তাই না? উজ্জ্বল হয়ে কাকে সমর্থন দিয়েছে সেটা অন্য আলোচনা, কিন্তু আওয়ামী লীগ তো ছিল না। আর একটা বিষয় আমি যেটা আপনাকে বলতে চাই, যে আমাদের দেশে অনেক জনবহুল একটা দেশ, অনেক জনসংখ্যা, এবং আমরা যত কথাই বলি, এই আমরা বলি না জিডিপি বেড়েছে, এই বেড়েছে, এই বেড়েছে, দেখেন আমি অর্থনীতির ছাত্র ছিলাম, কিসের জিডিপি বেড়েছে? 5% মানুষের জিডিপি মাইনাস করে দেখেন তো জিডিপি কত। হুম। যে 5% মানুষ হচ্ছে বড় লোক, যাদের আমরা কাবাব হাউসে দেখি, আপনারা ধরেন যে বাড়িধারায় দেখি, গুলশানে দেখি, বিদেশে ঘুরছে দেখি, ইভেন ইন্ডিয়া, আমি কিছুদিন আগে শ্রীলঙ্কা ইন্ডিয়া ঘুরে এসেছি, আমি দেখি 10% মানুষকে বাদ দেন, দ্য টপ 10% মাইনাস, আপনি তারপর দেখেন তো জিডিপি কোথায় গিয়ে দাঁড়ায়, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট কোথায় গিয়ে দাঁড়ায়। কারণ কি? কারণ হচ্ছে এদের হাতেই সবকিছু, এদের জিডিপি হাতেই একটা ক্ষমতা, শুভঙ্করের এদের ভাগের হাতেই মতো। টাকা। হ্যাঁ, তো সেই দিক থেকে ইটস এ বিগ চ্যালেঞ্জ ফর বিএনপি। এবং আরেকটা জিনিস হচ্ছে, 1.5 বছরের মতোই তো ছিল বোধহয় ইউনূস সাহেব ওইখানে। আমার যেটা মনে হয়, ভদ্রলোক আমাদের চট্টগ্রামের মানুষ, পারিবারিক ভাবে তাকে আমি চিনতাম, হ্যাঁ, কারণ তার ভাইয়ের ছেলে আমাদের সাথে পড়াশোনা করতো, তার আপন ভাইয়ের ছেলে, তার চাচার ছেলে সম্ভবত। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে হঠাৎ করে যে একটা আগলি ফেস বেরিয়ে এলো, এই যে ধরেন আমরা তো ভেবেছি একজন নোবেল বিজয়ী মানুষ, আমি এই কথাটা আগেও আরেকটা শোতে বলেছি, কি জানেন তো, আমাদের রফিকুল আলম আছে না, গান করেন, ওই যে ভদ্রলোক রফিকুল ইসলাম বা রফিকুল আলম, অনেক বিখ্যাত গায়ক, উনি আর একটা গান খুব বিখ্যাত, এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে, আছে না এরকম একটা গান? তো আমার মনে হয় এই গানটা পুল্লিঙ্গ করে ইউনূস সাহেবের জন্য প্রযোজ্য, এক হৃদয়হীনের কাছে হৃদয়ের দাম কি আছে। উনি আমাদের দেশকে তো হৃদয় দিয়ে ভালোবাসতে পারেননি। এভরি পলিটিশিয়ান হ্যাজ সাম টাচ,
আপনি যেভাবেই বলেন, যে কোনো রাজনীতিবিদ সে যে দলেরই হোক না কেন, রাজনীতি করতে করতে উঠে আসলে তার সাথে মানুষের একটা সংস্রব ঘটে, ঠিক না? যেমন ধরুন, আমি একটা সহজ উদাহরণ দিই। আপনার সাথে রান্নাঘরের মশলা, মরিচ, আনাজ, পেঁয়াজের যে সম্পর্ক, আমার সাথে সেটা নেই। আমি বড় জোর একটা ডিম ভাজতে পারি বা বড় জোর দুটো ভাত রান্না করতে পারি, কিন্তু মশলা আনাজের সাথে আমার আমার কোনো বন্ধুত্ব নেই। তার তো জনগণের সাথে কোনো বন্ধুত্ব ছিল না। এগুলো তো আপলিফটেড পার্সন। আপনি যদি আমাদের ইতিহাসের দিকে তাকান, জিন্না সাহেব, আপনি যদি আমাদের ইতিহাসের দিকে তাকান, আর এরকম আরো অনেক আছে, ভারতে অনেক রাজনীতিবিদ আছে। এরা হচ্ছে আপরুটেড। এরা একটা সোসাইটি কিংবা একটা বড় গোষ্ঠী থেকে ইমপ্ল্যান্টেড, এদেরকে বসিয়ে দেওয়া হয়, তাই না? ইমপ্ল্যান্টেড মানুষ কিন্তু ঠিক মতো জল পানি না দিলে বাঁচবে না। কারণ এটা তো আপনি দেখেন তো, ওই যে আচ্ছা, মাঠের ঘাস, কিন্তু ধরেন মাঠের কিন্তু ঘাসকে ধরেন আপনি পানি দেন? না, পানি দেওয়া হয় না, তারা বলুন। মানে ন্যাচারাল। আমি যেটা জিজ্ঞাসা নিজেরাই বেঁচে থাকে। জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম যে তারা ইমপ্ল্যান্টেড, এইটার সময় তার আগলি ফেস বেরিয়ে এসেছে, কিন্তু এই যে বেরিয়ে আসছে তাদেরকে কোনো রকম জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে না এখনো। এটাই কি আসলে হবার কথা, নাকি তাদের কাজের জন্য তাদেরকে জবাবদিহিতার আওতায় আনার মানে প্রয়োজন? বিশেষ করে যেটি আলোচনায় আসছে, হামে 350-র মতো শিশু মারা গেছে ইতিমধ্যে। জি, জি। আরও হয়তো সামনে এই তালিকাটা আরও লম্বা হবে আরও বেশ কিছুদিন। ফলে এখানে আসলে জবাবদিহিতার তো কিছু দেখা যাচ্ছে না। কেন হচ্ছে না, কি মনে হয়? এর দুটো কারণ আছে। একটা হচ্ছে কি জানুন, মানুষকে যে কোনো জিনিস, ধারালো জিনিস আপনি ক্রমাগত ব্যবহার করলে একসময় ভোতা হয়ে যাবে। তাকে কিন্তু আবার ধার দিতে হয়, মৃত্যু এমন একটা পর্যায়ে পৌঁছেছে আমাদের দেশে, মৃত্যু মানুষকে আন্দোলিত করে না, শুধু ওই পরিবারকেই আন্দোলিত করে যাদের সদস্য মারা যায়। শুধু তার আত্মীয় স্বজন, পরিবার পরিজন আর কিছু মিডিয়াকে ক্ষণিকের জন্য আন্দোলিত করে, তারপর আর আন্দোলিত করে না। এটা নির্মম হলেও সত্য। সেই জায়গাটাকে যদি আবার আপনার চেতনাটাকে ফিরিয়ে আনা যায়, মানুষকে মানুষের মূল্যবোধে জাগানো যায়, মানুষ যে মানুষ সেটা যদি মনে করিয়ে দেওয়া যায়, মানুষ যদি মানুষের জন্য কাঁদতে শেখে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, প্রকৃতির একটা বিচার আছে। আপনার মনে আছে 21শে ফেব্রুয়ারি যে গানটা আব্দুল গাফার চৌধুরী লিখেছেন, সেই গানেও একটা কথা আছে, শিশু হত্যার উৎসবে আজ কাপুক বসুন্ধরা। মানে শিশু হত্যা একটা জঘন্য অপরাধ, কিন্তু এই অপরাধের দায়িত্ব তাকে নিতেই হবে। আপনি যেটা বলছেন যে আজকে হচ্ছে না, ঠিক আছে, আজকে হচ্ছে না। আপনি একটা খবর তো আমরা দেখেছি না, 1 বছরের বিশেষ মেয়াদ থেকে বোধহয় 6 মাসে নামিয়ে আনা হয়েছে না, এটা তার যে এটা মনে স্পেশাল হয় একটা সিকিউরিটি। বিভ্রান্তি, কারণ একটা প্রোটোকল, একটা মানে প্রজ্ঞাপন হয়েছিল, সেখানে 1 বছর থেকে এই মানে ভিভিআইপি স্ট্যাটাসটাকে, বিশেষ মর্যাদা বা মানে এসএসএফ এর যে সিকিউরিটি, সেটা যাই হোক, 6 মাসে নামিয়ে আনা হয়েছে, কিন্তু ডক্টর ইউনূসেরটা বহাল আছে 1 বছর, এটা বলা আছে। ডক্টর ইউনূস ডক্টর ইউনূসের এক কি বছর হয়েছে? বহাল আছে। 1 বছর বহাল হ্যাঁ, আছে? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, তারপর যাই হোক, যদি বহাল থাকেও 1 বছর কোনো সময় না। সময়ের মাপে 1 বছর কোনো সময় না। 15 বছর যেমন সময় ছিল না। 86 বছর বয়সের তারপরে মানুষের ধর, জন্য কি 1 বছর একটা বড় সময় না? সেটা তো অন্য বিষয় না। সেটা তো তিনি বজ্রপাতেও মারা যেতে পারেন কালকে, সেটা তো অন্য বিষয়, তাই না? কিংবা তিনি হার্ট অ্যাটাক করেও মারা যেতে পারেন, সেটা তো প্রত্যেক মানুষের জন্যই। এবং আপনি যদি এইটা বলেন, তাহলে আমি আবার নেচারের বিচারের কাছেও তো আমার প্রশ্ন, আমার ব্যক্তিগত প্রশ্ন আছে। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে, কই খন্দকার মোশতাককে তো কেউ মারতে পারেনি। হুম। ঠিক আছে, তিনি নিজে নিজে দুঃখ কষ্ট সহ্য করে, অপ্রকৃতিস্থ হয়ে, এমনকি শোনা যায় তিনি নিজের বিষটা নিজে খেয়ে ফেলতেন ভুলে, এবং তার ঘর বাড়িতে 148টা তালা লাগিয়ে রেখেছিলেন, কিসের ভয়ে কেউ জানে না। এগুলো ছিল সবই, কিন্তু তার তো নর্মাল মৃত্যু হয়েছে। কিন্তু আমাদের যিনি জাতির পিতা, আমাদের যিনি বঙ্গবন্ধু, তার তো গুলিতে বুক ঝাঁঝরা হয়ে গেছে, তাই না? হ্যাঁ, সারা জীবন শান্তি শান্তি করে নোবেল পুরস্কার কমিটি বলেছে যে গান্ধীকে শান্তির পুরস্কার দিতে না পারা তাদের ব্যর্থতা, সেই মানুষকে গুলি খেয়ে মরতে হয়েছে, হচ্ছে না? হ্যাঁ, নিয়তির বিচার বা প্রকৃতির বিচার আমরা জানি না। যেভাবেই হোক, তার জন্য একটা শাস্তি, যদি এই হামের যে কাহিনী আমরা শুনছি এটাকে সত্য ধরে নেওয়ার 90% কারণ আছে, এবং 90 কেন 99% কারণ আছে। তো 99% কারণ যদি সত্য হয়, তার একটা বিচার হবেই, প্রকৃতি ছাড় দেবে না। জি। হ্যাঁ, আরেকটা প্রকৃতি বিষয়, কাউকেই ছাড় দেয়। হামের সাথে সাথে যেটি মোটামুটি বিশ্লেষক বলি, অর্থনীতিবিদ বলি শতভাগ সমালোচনা করছেন, সেটি হচ্ছে বাণিজ্য চুক্তি, যেটি নির্বাচনের মাত্র 3 দিন আগে ইউনূস সরকার করে গেলেন। সেটি নিয়ে অনেক সমালোচনা এখন পর্যন্ত হচ্ছে, কিন্তু যদিও একমাত্র ব্যক্তি সম্ভবত ডক্টর খলিলুর রহমান, এখন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী, তিনি বলছেন এটি ভালো হয়েছে, এই চুক্তিটি যুক্তরাষ্ট্রের সাথে ভালো বলছেন। আর
একদম মুখে কুলু পেটেছেন সংসদের সরকারি দল এবং বিরোধী দল দুই দলই। ব্যারিস্টার রুমিন ফারহানা স্বতন্ত্র সংসদ সদস্য, তিনি একবার উত্থাপন করেছিলেন কিন্তু কার্যবিধির মধ্যে পড়ে না বলে তিনি সেদিন মানে স্পিকার ওটাকে বাতিল করে দিলেন, আলোচনাই হলো না। মানে হুম। তিনি বলছিলেন সংসদে যে 60 দিনের মধ্যে এটিকে বাতিল করার সুযোগ আছে, ফলে সময়টাও থাকবে না, কিন্তু আসলে কেউ মুখই খুলল না, সংসদে তো না সংসদের বাইরেও না। কেন বলেন তো, কি মনে হয় এটার কারণ? দেখুন, প্রভুকে চটাবে কেউ? সকলেই তো প্রভুর কোনো না কোনো আশীর্বাদের দয়ায় আছে। সেটা এখন এতক্ষণ আমরা তারেক জিয়ার পক্ষে কিন্তু কথা বলেছি, অন্তত পরোক্ষ বা প্রত্যক্ষ ভাবে। এখন যদি আমরা সত্য কথা বলি, এই যে ভোটে জিতে আসা কিংবা ধরেন এই যে ক্ষমতায় থাকা বাংলাদেশে যারা ডিপ স্টেট এবং আমেরিকাকে অশ্রদ্ধা করেছে বা বিব্রত করেছে বা একসময় মনে করেছে যে আমি লড়াই করতে পারবো, তারা কেউ টিকতে পারেনি। কারণ আপনি দেখেন বিষয়টা কিরকম, শুধু তাদেরকে দোষারোপ করলে হবে না, এই বাণিজ্য চুক্তির আসলে পুরোটা আমাদের সকলকে পাঠ করতে হবে। আমি কিছুটা দেখেছি, হ্যাঁ, পাঠ করতে হবে, এটা ভিতরে যেতে হবে। নিঃসন্দেহে এটি আমাদের দেশের জন্য অপমানজনক এবং ক্ষতিকারক বলে মনে হয়েছে আমার, অপমানজনক এবং ক্ষতিকারক। কিন্তু পৃথিবীর বহু দেশে এটা মানতে বাধ্য হয়েছে। যারা মানেনি, যারা গ্রাউন্ডেড, যাদের ইকোনমি অনেক বেশি শক্ত, তারা চেষ্টা করছে এটার সাথে লড়াই করার জন্য, এদিক থেকে ওই দিক থেকে। কিন্তু আমেরিকা যেভাবে চেয়েছে ঠিক সেভাবেই বাংলাদেশ মেনে নিয়েছে, পারলে আরো একটু বেশি করে মেনে নিয়েছে। এই মেনে নেওয়ার কারণ হচ্ছে জনবিচ্ছিন্নতা। যে রাজনীতি জনবিচ্ছিন্ন, সে জনগণের ভোটে জিতুক আর যেভাবে আসুক সংসদে, সেটা নিয়ে কথা বলবে কিসের জোরে কথা বলবে? আর আপনার সরকারের তো এখনো সেই ধরনের ভিত্তি স্থাপিত হয়নি কথা বলার মতো। আমাদের দেশ তো অর্থনীতি, এবং আমি আরেকটা জিনিস যেটা জেনেছি, আমি মাঝখানে যেটা বলতে চাই যে আমার মনে হয় আপনি নিশ্চয়ই জানেন এটা, যে খুব একটা তো লাভ হয়নি। 1-2% টেরিফের জন্য এটা করা হয়েছে, খুব একটা লাভই হয়নি, কারণ আমেরিকা তো নিজের লাভ ছাড়া এটা দেবে না, এবং তারা যা চেয়েছে তার অন্তত 90% তো নিয়ে নেবে। তো সেই জায়গাটায় আমার যেটা মনে হয়, ধরেন এই চুক্তিটা নিয়ে বিশদ আলোচনা হওয়া উচিত। আমরা কথা বলছি একটা টক শোতে, তারা কথা বলছেন সংসদে, জনপ্রতিনিধি, তাদের উচিত বিষয়টা খোলসা করা, মানুষের কাছে জানতে দেওয়া। এটা তো 100% শিওর আম জনতা এগুলো বোঝে না, বুঝতে চায়ও না, জানবেও না। কিন্তু যারা বোঝে তারাই তো আপনার বাংলাদেশটাকে চালায়, তারাই কিন্তু তো আমার পৃথিবীর প্রশ্নটা সমস্ত সেখানে যে দেশটাকে তারা চালায়। আসলে একদম এই বিষয়ে মুখের কুলুপটা আটলো কেন? ধরেন তারা বলে এসেছে ভারতের সাথে যে অসম চুক্তি হয়েছে, যেটি আওয়ামী লীগের সময়, সেগুলোকে প্রকাশ করতে হবে দাবি করা হয়েছে, যদিও ইউনূস সরকারের আমলে সেগুলো করা হয়নি, এখনো তার কোনো উদ্যোগ নাই। বরং মানে তা তো হয়ই নাই, বরং এই গোপনে গোপনে এই চুক্তিটা তখন হয়ে গেছে। তখন পর্যন্ত চুক্তিটা গোপনে ছিল, পরে এসে চুক্তির ক্লজগুলো আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেউ কিছু বলছে না। আপনার কি মনে হয় কেন বলছে না? বা বিএনপি কেন বলছে না? ডক্টর খলিলুর রহমান অবশ্য বলেছেন যে এটি তারেক রহমান এবং জামায়াতের আমিরের সাথে কথা বলেই আসলে এই চুক্তিটি করা হয়েছে, তারা জানতেন না বিষয়টা, এমন না। জামায়াতের আমির অস্বীকার করে ফেলেছেন যে এরকমটা হয় নাই, মানে কেউ একজন মিথ্যাবাদী, মিথ্যা বলেছেন। আর বিএনপি একদম চুপ, কিছুই বলে নাই। কি মনে হয় বিএনপি কেন চুপ? বিএনপি কি আমার বলির মনে হয় এটা একটা পাঠা? কৌশল। বিএনপি কি বলির পাঠা হচ্ছে এখানে, নাকি নিজেই মানে দেশের স্বার্থকে পাঠা বানিয়ে বলি দেওয়ার একটা পার্ট? আমি মনে করি দ্বিতীয়টা সত্য, যেটা বলেছেন, যে নিজেরা বলির পাঠা হলে ধরেন তারা তো জবাই হয়ে যাবে না। বলি পাঠা মানে তো আপনি জবাই হওয়ার জন্য তৈরি হয়েছেন। সেই জায়গাটা থেকে বাঁচার জন্য এখানে একটা বিষয় আমাকে বলতেই হবে, সেটা কি জানেন তো? অদূরদর্শী রাজনীতি বিএনপির কাছ থেকে আমরা প্রত্যাশা না করলেও হবে এই কারণে, কারণ আপনি দেখেন কোঅর্ডিনেশনের একটা অভাব আছে। এখন পর্যন্ত আমি যা দেখেছি, কোথাও একটা কোঅর্ডিনেশনের অভাব আছে, এবং খালেদা জিয়া আর তারেক জিয়ার ইমেজ কিন্তু একরকম নয়। এই কারণেই আমার মনে হয় তারেক জিয়া অনেক সময় চুপ থাকেন এবং আস্তে আস্তে বিষয়টাকে তিনি আয়ত্তে নেওয়ার চেষ্টা করছেন। কারণ আপনাকে এটা তো মাথায় রাখতে হবে, সামনে যারা বসে আছে এরা অনেক সিনিয়র লিডার, অনেক সিনিয়র লিডার। এই আমির খসরু বা কিংবা সালাউদ্দিন, যাদের কথাই বলেন, অনেক সিনিয়র, এবং নট অনলি দ্যাট, তারা পোর খাওয়া মানুষ। তারা পোলট্রিও খেতে জানে, পোরও খেতে জানে, দুইটাই জানে। এবং আপনার 15-16 বছরে তারা কিন্তু সার্ভাইভ করেছে। হ্যাঁ, তারা সার্ভাইভ করেছে, হয়তো জেলে গেছে, হয়তো বেরিয়ে এসছে, কেউ দেশের বাইরে চলে গেছে, কত নাটক, তাই না? তা কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু সার্ভাইভ করেছে। এই সার্ভাইভাল লোকগুলোকে নিয়ে পলিটিক্স করা ইজ নট দ্যাট ইজি। এটা এত সহজ নয়। এবং আমি ওই চুক্তিটার কথায় ফিরে আসি। আমেরিকার বিপরীতে কথা বলার মতো মেরুদণ্ড আমাদের রাজনীতি হারিয়ে ফেলেছে অনেক আগে। বিশেষ করে শেখ হাসিনার পতনের পর এটা আরো বেশি প্রমাণিত হয়েছে
যে আমার সাথে থাকলে তুমি ক্ষমতায় থাকবে এবং আমার সাথে না থাকলে তুমি ক্ষমতায় থাকবে না। আর একটা গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন যে অন্যরা কথা বলছে না কেন। কারা কথা বলবে? সুজন, বদিউল আলম, কারা কথা বলবে? আনু মোহাম্মদ। আপনি এত এত বিরোধিতা করলো আনু মোহাম্মদ। শেখ হাসিনা সব কাজ কি খারাপ ছিল? কত ভালো কাজ করেছিলেন উনি, সেগুলো সবগুলোর বিরোধিতা করেছিল চোখ মুখ বন্ধ করে। আজকে কিন্তু কথা বলে না, আজকে কোনো কথাই বলে না। আমি প্রয়াত বদরুদ্দিন ওমরের কথা বলতে চাই না, উনাদের ধারার মানুষগুলো আপনি দেখবেন। এই যে আপনার সংসদেই যে একটা তরুণ ছেলে আছে না, সাকিনা কি যেন নাম, আমি নামটা ভুলে গেছি, তা নির্বাচিত হয়ে এসছে না, ওই যে বামপন্থী ছিল না, জি জি, ভিপিও গণসংহতি ছিল আন্দোলনের, বোধহয়, কি জি। জানি। হ্যাঁ, তো কোথায় তার বিপ্লব? সেখানে আমেরিকা বিরোধী কথা বলছে না সংসদে দাঁড়িয়ে। রুমিন বলতে পারলে সে বলতে পারে না? সে বলবে না, কারণ সে বিএনপির ছত্রছায়ায় গিয়েছে, তাই না, কোয়ালিশন করে গিয়েছে। তো এটা তো বুঝতে হবে আপনাকে। তার মানে কি এখানে একটা প্রচ্ছন্ন মদত আছে, প্রচ্ছন্ন একটা অ্যাপ্রুভাল আছে যে এটা আমেরিকা দিয়েছে এই প্রেসক্রিপশন, আই এম টেকিং ইট, এটা নিয়েছে। কিন্তু দেশের কি ক্ষতি হবে সেটা বুঝতে বুঝতে তো আমাদের দেশের 50 বছর এমনিতেই পেরিয়ে গেছে। জি, এখন মানে এই যে এখানে একটা কথা বলছেন বাণিজ্য চুক্তি সম্পর্কে, আর একটা বিষয় ধরেন, এটা অবশ্য দেশের ইন্টারনাল বিষয়, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বললেন, যেটি আসলে আমরা আগে থেকেই মোটামুটি বুঝতে পারছিলাম, কিন্তু তিনি সংসদে বলেই দিলেন যে এই যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট ইত্যাদি বিষয়গুলো অনেক কিছুই তারা আসলে সেই সময় নির্বাচনের স্বার্থে সেগুলো মেনে নিয়েছেন। অনেক কথা সেই সময় বলেন নাই যেগুলো এখন বলছেন। এই বিষয়টা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। আপনার আসলে এই বিষয়ে কি মনে হয় যে এখানে আপসহীন নেত্রীর দল বলে আমরা যাকে চিনি, মানে বেগম যে আপসহীন নেত্রীর দলের এই অবস্থান, আপসী একটা অবস্থান? তা আপনি তো নিজেই বলেছেন আপসীন নেত্রী, নেত্রী তো নাই, আর আপসীন থাকবে কেমনে? এখন তো নেতা, তাই না? আপসীন নেত্রী তো নেই, নেতৃত্ব চলে গেছে, মারা গেছেন উনি। আমি যেটা আপনাকে বলতে চাই, জুলাই সনদ হচ্ছে একটা পরিষ্কার আমাদের উপর চাপানো, জাতির উপর চাপানোর একটা প্রচেষ্টা হয়েছিল, একটা বোমা জিনিস। বাংলাদেশে আপনার বুদ্ধিবৃত্তি, বাংলাদেশে রাজনীতিবিদ, বাংলাদেশে ট্যালেন্টেড মানুষের অভাব হয়েছিল। আলী রিয়াজকে নিয়ে গিয়ে আপনার একটা সনদ তৈরি করাতে হবে, মাসের পর মাস, প্রায় বছর খানেক উনি ওখানে ছিলেন, মোটা দাগের বেতন, টাকা পয়সা কামিয়ে একটা কমিশন করে, এবং ওই কমিশনের যে বিষয়গুলো আমরা পড়েছি, খুব বেশি প্রয়োজন এগুলি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পরিবর্তে জনপ্রজাতন্ত্রী না কি যেন বাংলাদেশ। ডাজ ইট রিয়েলি কেয়ার পিপল? এটা বোঝে? কোথায় গণ আর জন, এটা মানুষ বোঝে? না, এটা কিন্তু চেঞ্জ করলে কি হবে? আরো তো অনেক বেসিক পরিবর্তনের কথা বলা হয়েছে, এগুলো তো না হয় বলা হয়েছে, আলংকারিক। বলা হয়েছে, যেমন আমি আপনাকে এই উদাহরণগুলো দিচ্ছি বোঝার জন্য। যেমন ধর্ম নিরপেক্ষতাকে বলছে যে কি সহাবস্থান না কি যেন, শব্দগুলো পরিবর্তন করার জন্য আপনি কোটি কোটি টাকা খরচ করেছেন এই শব্দগুলো পরিবর্তন করার জন্য। এবং জুলাই সনদ আমার কাছে মনে হচ্ছে একটা ভাওতা। ভাওতা এই কারণে যে আমি আপনাকে 4টা প্রশ্ন দিচ্ছি, শারমিন আপনি কি একজন মহিলা? তারপরে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনি মহিলা হলে আপনি কি রান্না করেন? তৃতীয় প্রশ্ন হচ্ছে আপনি তাহলে পুরুষ নন। এবার 3টার আপনি হ্যাঁ বা না উত্তর দেন। এটা কি ধরনের কথা? যে 3টি প্রশ্ন আপনি করেছেন, 3টি প্রশ্নই বৈপরীত্য আছে, কন্ট্রাডিক্টরি। আপনি আমাকে বলছেন একত্রে হ্যাঁ বা না বলতে হবে। আমি মোদ্দা কথায় আপনাকে যেটা বলতে চাই, জুলাই সনদ ছিল আমাদের দেশের উপর, জনগণের উপর নতুন করে একটা কলোনিয়ালিজম এবং নতুন করে একটা অপশাসন স্থাপন করার প্রচেষ্টা, যেটা আমি মনে করি বিএনপি তখন মানতে বাধ্য হয়েছিল, বিএনপি স্বীকার করেছে। এবং আমি বিএনপিকে ধন্যবাদ জানাবো, অভিনন্দন জানাবো যে বিএনপি ওই দিন সংসদেই বলেছে যে এটা নিয়ে কোনো আলোচনা হবে না, এবং আমরা এটা নিয়ে আলোচনা করতে, আমরা এটার জন্য শপথ নিয়েছি, এটার জন্য শপথ নিয়ে নেই বলেছিল এই কথাটা। হ্যাঁ, এবং আমি মনে করি দিস ইজ দ্য রাইট ওয়ে টু হ্যান্ডেল ইট। এটা এভাবে হ্যান্ডেল করতে হবে। জুলাই সনদের সংস্কারের বদলে বিএনপি সংবিধান সংশোধন কমিটি করতে চাচ্ছে, এবং তার জন্য 17 সদস্যের একটা কমিটি করার প্রস্তাব করেছে, যেখানে বিএনপির মানে সরকার দলীয় জোট থেকে 12 জন আর বিরোধী দলীয় জোট থেকে 5 জনের কথা এখন জামাত এসে জানিয়ে দিল তারা আসলে এই কমিটিতে যাবে না, এবং তারা সংসদে এবং সংসদের বাইরে চাপ দেবার একটা অবস্থানে থাকছে। ফলে কি মনে হয় কতটা চাপ জামাত দিতে পারে? কারণ জামাত বলছে যে আবার গণ অভ্যুত্থান 5ই আগস্ট তৈরি করা হবে। জামাত আসলে কতটা চাপ দেওয়ার সক্ষমতা রাখে আর কতটা দিতে পারে, আর বিএনপি কতটা চাপ সইতে পারে? না, চাপ চাপ আপনার মানে কি ঝামেলা করতে পারে। চাপ মানে কি ঝামেলা করা, এই তো। কারণ কিসের চাপ? আপনি এই সংবিধান সংশোধন ইত্যাদি ইত্যাদি নিয়ে আপনি রাস্তায় মিছিল করবেন, মানুষ আপনাকে সমর্থন করবে? আমার মনে হয় না। আর আপনি যে কথাটা বললেন যে আবার 5ই আগস্ট হবে, যে কোনো খেলা একবারই হয়। মুক্তিযুদ্ধ যেমন একবার হয়েছে না,
5ই অগস্ট ওইরকমই একবারই হয়েছে, 69-এর গণ অভ্যুত্থানও একবারই হয়েছিল, একটার সাথে আরেকটা কখনো মেলে না। এই আপনি এই কথা বলার আগে আমরা একটা জিনিস দেখি না, যে এই তরুণ তরুণ ছেলেগুলো যারা এগুলো করেছে এবং যাদের একটা অন্য ধরনের প্রভাব ছিল তরুণদের মধ্যে, তরুণ তরুণীদের মধ্যে, এখন তারা ডাকলে 10 জন লোকও তো আসে না। আমরা তো দেখছি এটা না, যেসব ছেলে মেয়েগুলো অকথ্য ভাষায় গালাগালি করেছে দেশের সিনিয়র সিনিয়র মানুষদেরকে, নানা মানুষদেরকে, যেসব শব্দের অর্থ আমি জানি না, অনেক শব্দের, যে বিশ্রী বিশ্রী শব্দে গালাগালি করেছে, পরে জেনেছি যেগুলো অসম্ভব নোংরা গালাগালি। কোথায় গেল সেই আস্ফালন? সেই 5ই অগস্ট আপনি একবার করেছেন, 5ই অগস্ট, দ্বিতীয়বার 5ই অগস্ট জামাত চাইলেও করতে পারবে না। এবং আরেকটা জিনিস আমি আপনাকে বলছি, জামাতের একটা বিষয়ে অনুধাবন করা উচিত। তাদের মানুষজনকে তো আমার 2-1 জনকে তো চালাকি মনে হয়েছে, তা তো বোকা মানুষ নন। বিশেষ করে আমি তো নিঃসন্দেহে বুদ্ধিমান মানুষ, তার তো এটা বোঝা উচিত যে এই দেশের মানুষ ধর্মপ্রাণ, ধর্মান্ধ নয়। তার তো এটা বোঝা উচিত। এতদিনেও তিনি সেটা বুঝতে পারেননি, প্রায় হাতে স্বর্গ পাওয়ার না, মতো কিন্তু হয়েছিল। কি মনে হচ্ছে, কেন মনে হচ্ছে যে তিনি ধর্মান্ধ? তার প্রচারণা কোথায় তার মধ্যে? বাবা, ধর্মান্ধতা কেন বলছেন? আমি কেন ধর্মান্ধতা বলছি? হুম। হ্যাঁ, জামাতের রাজনীতি ধর্মান্ধ না হলে তাহলে ধর্মান্ধ কারা? আপনার জামাতের রাজনীতি, আমি যেটা বলতে চাচ্ছি যে ধর্মপ্রাণ রাজনীতি তো অন্য জিনিস। সে হচ্ছে, আমি এটা একবারও বলছি না যে জামাত সকল ধর্মের মানুষকে অপমান করছে, না, আমি এটা বলবো না। হুম। তারা তাদের মতো করে দেখছে, কিন্তু তাদের দেখার মধ্যে যে ধর্মান্ধতা আছে সেটা কি? সেটা হচ্ছে আমি শ্রেষ্ঠ, আমার কথা শুনতে হবে। আমি যেটা এটা তো ধরেন যে কোনো দেশেই ধর্মভিত্তিক দলের প্রথম সমস্যা হচ্ছে সে নিষেধাজ্ঞা জারি করে, সে রিজিড হয়ে যায়। এটার বাইরে তুমি যেতে পারবে না। ডেমোক্রেসি বা ফেডারেল যে আমরা যে রাষ্ট্রগুলো দেখি বা যেগুলো উদার নৈতিক ব্যবস্থা, সেটা বলে না। সেটা হচ্ছে তুমি বিরোধিতা করতে পারবে, তুমি মানলে মানো, না মানলে নেই। তারা বলছে তুমি বিরোধিতা করতে পারবে না, এটাই মানতে হবে, তারপর আসো আমরা কি আলোচনা করি। এবং আরেকটা কথা যেটা বললেন, যে সবকিছু যারা ধর্ম দিয়ে বিবেচনা করে, আমি ব্যক্তিগতভাবে মনে করি ইসলাম একটি উদার ধর্ম এবং নিঃসন্দেহে ধরেন পৃথিবীতে আধুনিক ধর্মের অন্যতম একটি ধর্ম। আজকে রবীন্দ্রনাথের জন্ম জয়ন্তী। রবীন্দ্রনাথ কিন্তু ইসলাম ধর্ম সম্পর্কে একটি বাণী দিয়েছিলেন। দিল্লি জামে মসজিদ থেকে একটা পত্রিকা বেরিয়েছিল, তিনি নবীজিকে পয়গম্বর সম্বোধন করে বাণী দিয়েছিলেন। তিনি সেখানে বলেছিলেন যে এটিকে আমার অত্যন্ত আধুনিক ধর্ম মনে হয়, আমি ধারণা করি আধুনিক সভ্যতার বিকাশ এবং উন্মেষ ঘটনে ভারতের মুসলমানরা ভূমিকা রাখবেন। এটা তিনি বলেছেন বহু বছর আগে। আমি এখনো মনে করি এই বাণীটি এখনো আমি মনে করি সার্থক, এবং এই বাণীটি এখনো প্রচারের প্রয়োজন আছে, এবং এটা জামাতের আমিরের জন্য প্রয়োজন আছে। আপনি রবীন্দ্রনাথের ঠিক কথা আছে, বললেন এমনিতে বলে একটা ভদ্রলোক। ছোট্ট প্রসঙ্গ তুলি। সেটি হচ্ছে সম্প্রতি বলুন। সংসদ সদস্য হান্নান মাসুদ তিনি বলছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তোষামোদী করে, মানে ব্রিটিশদের তোষামোদী করে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। এটি তিনি সম্প্রতি বলেছেন। এর আগেও মানে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জাতীয় সঙ্গীতটি পরিবর্তনেরও একটা কিন্তু বিষয় ছিল। আপনি কোনো মন্তব্য করবেন কি? দেখেন, আইনস্টাইনের সাথে রবীন্দ্রনাথের দেখা হয়েছিল, রবীন্দ্রনাথের সাথে ভিক্টোরিয়া ওকাম্পোর দেখা হয়েছিল, রবীন্দ্রনাথের বাড়িতে এসেছিলেন পৃথিবীর তাবৎ তাবৎ মানুষেরা। ব্রিটিশ কবি নিজে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি অনুবাদ করে সাবমিট করেছিলেন নোবেলের জন্য। সেই বছর নোবেল পায়নি রবীন্দ্রনাথ, পরে রবীন্দ্রনাথ নিজে আবার তর্জমা করে জমা দিয়ে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তারা কেউই জানলো না যে ব্রিটিশকে তোষণ করে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছে। হান্নান মাসুদ জেনে গেছে, তাই না? হান্নান মাসুদ এই সমস্ত অর্বাচীন, এরা সাংসদ হতে পারে তো অর্বাচীন, যে দেশের জাতীয় সঙ্গীতের লেখককে অসম্মান করা হয়। এবং দেখুন অসম্মানের পর্যায়টা কত নিম্নমানের, কত অরুচিকর। সে বলছে যে ব্রিটিশের কি তোষামোদ করে নোবেল পুরস্কার অর্জন করা হয়েছে। যদি তাই হয়, রবীন্দ্রনাথ যে পুরস্কারটি বর্জন করেছিলেন, নাইটহুড, সেটি কেন করেছিলেন তিনি? জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ডের জন্য। আমি ব্যক্তিগতভাবে জালিয়ানওয়ালাবাগে গিয়েছিলাম দেখার জন্য কোন জায়গাটায় এরকম পাঞ্জাবিদের রেখে সবাইকে মেরে ফেলা হয়েছিল, এবং সেই যে মুহূর্তে সেই খবরটি পেয়েছিলেন রবীন্দ্রনাথ, তিনি সেই নাইটহুড উপাধিটি বর্জন করেছিলেন। তো তিনি ব্রিটিশকে খুশি করলে নাইটহুড উপাধি বর্জন করতেন? এখন এই ছেলেকে কে বোঝাবে? ধরেন মাথা মোটা এবং আপনার পড়াশোনা নেই, পড়াশোনা থাকলে এই ধরনের কথা বলতে পারে না। আমি মনে করি কি জানেন, রবীন্দ্রনাথ তার জন্য, এই ধরনের লোকের জন্যই লিখছে যে যাহারা তোমার বিষাইছে বা ইউনিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছো ভালো। এদেরকে না ক্ষমা করা যায়, না ভালোবাসা যায়। অর্বাচীন,
জি, কিন্তু সংসদে তারা আবার খুব শক্তিশালী বক্তব্য রাখছেন। ধরুন নাহিদ, হাসনাত তারা খুব শক্তিশালী বক্তব্য রাখছে। আপনার এই সংসদ প্রসঙ্গে কি মন্তব্য? যে সংসদকে আপাত দৃষ্টিতে কিন্তু খুব ভাইব্রেন্ট মনে হচ্ছে এবং এই অর্থে কার্যকর যে সেখানে ডক্টর ইউনূস সরকারের সময় ১৩৩টি যে চুক্তি হলো তার একটা সুরাহা হয়েছে এই প্রথম অধিবেশনের মধ্যে। অধিবেশন শেষ হলো। আপনার কাছে কেমন মনে হলো সংসদকে? দেখুন, অধিবেশন খারাপ হয়েছে এই কথা আমি বলবো না, কারণ আমরা বহুদিন বাহাস যেটাকে বলি, তর্কাতর্কি যেটাকে বলি, বা দাঁড়ানো, ওয়াকআউট এগুলো দেখিনি আমরা অনেকদিন বাংলাদেশে। হ্যাঁ, একতরফা ছিল সবকিছু। সেই জায়গায় আমার কাছে এটা একটা গৃহপালিত বিরোধী দল, জাতীয় পার্টি, এটা নিয়ে চলাচল হয়েছিল সবাই এবং মিলে সেগুলো তোষামোদী রেজাল্ট করছে। তারা পেয়ে গেছে। হুম, হ্যাঁ, সেগুলো তারা রেজাল্ট পেয়ে গেছে। কিন্তু আমার কথা হচ্ছে কি, এটা ঠিক আছে, কিন্তু আপনি যেটা বলছেন যে ওইরকম বক্তৃতা দেয়, এই করে সেই করে, এই জায়গায় আমার একটা কথা আছে। এখনো কিন্তু আসম আব্দুর রব বেঁচে আছেন, এখনো নূর আলম সিদ্দিকী মারা গেছেন, তারপর আরো অনেকে মারা গেছেন। এরা কিন্তু আরো অনেক বক্তৃতা দিত, কিন্তু এরা কিছু করতে পারেনি শেষ পর্যন্ত। আপনি যদি ইতিহাস দেখেন, তাদের ভূমিকাকে আমরা স্মরণ করি কেন জানেন? 69 সালের জন্য। তাদের ভূমিকাকে স্মরণ করি 71 সালে পতাকা উত্তোলনের জন্য। তারপরে আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, 4 জনেরই বক্তৃতা শোনার সুযোগ হয়েছে আমার। আব্দুল কুদ্দুস মাখন, নুরুল আলম সিদ্দিকী, আসম আব্দুর রব, শাহজাহান শিয়া, 4 জনের। আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলি, তারপরে তারা ডেড হর্স হয়ে গিয়েছিলেন। যখনই, এটা সম্ভবত একটা বিষয় আছে, আপনি যদি এই যে আপনার পালস অফ পলিটিক্স মানে কি, পলিটিক্স এর পালস বোঝা, তাই তো, নারী নক্ষত্র বোঝা, স্পন্দন বোঝা, তারা এরপরে আর বুঝতে পারেনি। স্বাধীন হয়ে যাওয়ার পরে তারা জায়গায় জায়গায় ভুল করেছিল, ভুল করার ফলে বিচ্যুত হয়ে গেছিল। এই ছেলেগুলোর একই অবস্থা হবে, আরো খারাপ অবস্থা হবে। খারাপ অবস্থা হবে এই কারণে, তারা বাংলাদেশের মূল বিষয়গুলোকে মানতে চায়নি। যদি বাংলাদেশ থাকে, বাংলাদেশ থাকবেই, হুম, যদি শব্দটা আমি ব্যবহার করলাম, বাংলাদেশ থাকবেই। যদি বাংলাদেশ থাকে, বাংলাদেশের মূল ধারাগুলি থাকে এবং বাংলাদেশ নামের অস্তিত্ব থাকে, বাঙালি জনগোষ্ঠী থাকে, তারা কোথা থেকে থাকবে? তারা তো চায়নি তাদের এই অস্তিত্বের সাথে চলতে। তারা যদি এই অস্তিত্বের সাথে চলতে চাইতো, কাওয়ালি শোনা কোনো অপরাধ নয়। আমি নিজে ব্যক্তিগতভাবে টিকিট কেটে অনেক কাওয়ালি দেখেছি, কিন্তু হঠাৎ করে কাওয়ালিকে এনে মাথার উপর চাপিয়ে দেওয়া, এগুলো তো এক ধরনের আপনার ভণ্ডামি। এবং এগুলো হচ্ছে কি জানেন, এক ধরনের আই ওয়াশ, আর এক ধরনের আপনার প্রতিস্থাপন, স্থাপন নয় প্রতিস্থাপন, একটা জিনিসকে জোর করে সরিয়ে আরেকটা জিনিস নিয়ে আসা। এটা তো নয়, এটা নয়। তুমি বাঙালি, তুমি তো তুমি যতভাবেই কথা বলো, ওই যে আপনার পার্থ নামে একজন সাংসদ আছে না, ওই যে আন্দোলিত। আমাদের আন্দেলি, বললো না যে ওখানে আরবি বই আছে এই জন্য আমি উর্দু কথা বললাম, একটা উর্দু বই আছে বলেছে না, এই জন্য আমি উর্দুতে কথা বললাম। উর্দু বই নিয়ে সংসদে আসতে হবে কেন? আমরা কি উর্দুতে কথা বলি? আমরা কি হিন্দিতে কথা বলি? আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আমরা তো বাঙালি, অনেক বাংলা উর্দু ভাষাই শের কথা বলি। বলে যাচ্ছেন একের পর এক। মানে বাংলা কবিতা তো অথবা শুনছি না। মানে উর্দু তাদের কথা বলা হচ্ছে যে জামাতের জন্য উর্দু বুঝতে সুবিধা হবে, কিন্তু সংসদে বারবার উর্দু হ্যাঁ, ওই শের জন্য তো ব্যবহার বলেছে আর কি, এবং শুনতে বলছেন যে অবশ্য খুব ওরা ভালো বইটা লাগছে। নিয়ে এসছে। হুম, আমি ওইটাই বলছি যে বইটা নিয়ে এসছে। তো সংসদে আপনারা উর্দু বই নিয়ে আসতেছেন কেন? উনি যাদেরকে ইন্ডিকেট করেছে আর কি, হ্যাঁ, এই ছেলেগুলি উর্দু বই নিয়ে আসছে কেন? এটাই হচ্ছে সমস্যা আপনার। বাংলা ভাষাভিত্তিক একটা রাষ্ট্র আমাদের দেশ। সূচনা হয়েছে 1952 সালে, মানে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। 47-এর পরেই 52 থেকেই পাকিস্তানের 56 কিন্তু শুরু হয়েছে সন্ধ্যাকাল। হুম, সেই জায়গাটাকে বিরোধিতা করে যদি পলিটিক্স করতে চায়, তো তারা আপনার এই তোপে টিকবে, বড় বড় কথা বলে টিকবে। তবে হ্যাঁ, আপনি যেটা বলেছেন, শক্তি আছে গায়ে, এখনো ইয়াং মানুষ, ভালো করে বলতে পারে, কঠিন গলায় বলে। সেই কঠিনতা এবং সেই শক্তি যদি পজিটিভ দিকে আসে, তো কোনোদিন হয়তো হবে। কিন্তু পজিটিভ দিকে আসবে কি করে? দে হ্যাভ অলরেডি লস দেয়ার ফেইথ টু দ্য, মানুষ তো ওদেরকে আর বিশ্বাস করে বলে আমার মনে হচ্ছে না। আমি যত মানুষের সাথে আমার ইন্টারঅ্যাক্ট হয়েছে, আপনার চলে যাওয়ার পরে, শেখ হাসিনা চলে যাওয়ার পরে, মানে বিশাল একটা অংশের মানুষের মনে শান্তি, যে চলে গেছে চলে গেছে চলে গেছে। আবার বেশ কিছু মানুষ তো ছিল যারা এটাকে নিতে পারেনি। হুম। ক্রমাগত তাদের সংখ্যা বেড়েছে যারা নিতে পারেনি, ক্রমাগত। আজকে তাদের সংখ্যা অনেক বেশি। আবার উল্টো দিকে দেখেন, এরা চলে যাওয়ার পরে স্বস্তির একটা বাতাস, অল্প কিছু তরুণ তরুণী বা ভেস্টেড কর্নার ছাড়া তাদের জন্য তো কেউ ফিল করছে না। তো আপনার কাজের মূল্যায়ন হচ্ছে আপনি চলে যাওয়ার পরে, বা আপনার এবসেন্সে আপনাকে মানুষ কিভাবে মূল্যায়ন করছে, আপনাকে কিভাবে দেখছে, এটাই তো আপনার মূল্যায়ন, তাই না? তো আপনি বলছেন যে তো অনেকেই আমার এখন মনে হয় না এরা মূল্যায়িত হবে। আপনি আওয়ামী লীগের কথা বলছেন। আপনার কাছে কি মনে হয়? মানে আওয়ামী লীগকে আপনি বলছেন অনেকেই এখন মিস করছে। আ
আওয়ামী লীগের রাজনীতি, বাংলাদেশের রাজনীতি কোনো তৎপরতা তারা করতে পারছে না। ফেসবুক কেন্দ্রিক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে টুকটাক যা হচ্ছে সেটুকু। এভাবে করে আসলে কতদিন আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ আপনার কাছে কি মনে হয়? পলাতক অবস্থায় আর কতদিন রাজনীতি? দেশে তো কোনো অ্যাক্টিভিটি সেভাবে নাই। আপনি অনেক ভালো একটা পয়েন্ট, এবং এটার জন্য আবারও গালাগালি শুনতে হবে কমেন্টে, কিন্তু প্রশ্ন হচ্ছে আওয়ামী অনলাইন লিগ করে তো আওয়ামী লীগকে বাঁচানো যাবে না। আমি এই কথাটা বারবার বলেছি যে আওয়ামী অনলাইন লীগের দল আওয়ামী লীগ নয়। আওয়াম মানেই হচ্ছে জনগণ, সেখান থেকেই নামটা দেওয়া হয়েছিল, তাই না? তা আওয়ামী লীগ হচ্ছে জনগণের দল। এখন প্রশ্ন আপনি যেটা বললেন যে নেত্রী, তাদের মানে আওয়ামী লীগের নেত্রী, হ্যাঁ, আমাদের ভূতপূর্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি তো দেশের বাইরে। দেশের বাইরে থেকে আপনার সংসদীয় রাজনীতিতে তো প্রবেশ করা যায় না, সেটা তো বিপ্লব হতে হয়। যেমন খোমেনি এসেছিলেন বা অন্যরা এসছেন বা ইত্যাদি ইত্যাদি, কিন্তু সেটা তো অন্য জিনিস। সেই প্রেক্ষাপট কবে তৈরি হবে? তার তো বয়স হয়ে গেছে, তাই না? তার তো অনেক বয়স হয়েছে। প্রকৃতিরও তো একটা নিয়ম আছে, মানুষের বাঁচারও তো একটা সীমা আছে। এরপরে আরেকটা কথা আমি বলি, সেটা হচ্ছে যে আমাদেরও তো কিছু বন্ধু বান্ধব আছে, ধরেন যারা আওয়ামী লীগ করেন বা আওয়ামী লীগের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত, যেগুলো আমরা শুনি যে দুঃখজনক, যেটা আমি দুঃখজনক বলবো এই কারণে, 1975 সালে কিন্তু আওয়ামী লীগের বিরাট বিপর্যয় হয়েছিল। স্বয়ং বঙ্গবন্ধুকে সপরিবারে মারা হয়েছিল। আমি কাহিনী পুনরাবৃত্তিতে যেতে চাই না। 3 নভেম্বরে জাতীয় নেতাদের হত্যা করা হয়েছিল, কিন্তু তার পরপরই আওয়ামী লীগ মিছিল বের করতে পেরেছিল, আওয়ামী লীগ সভা করতে পেরেছিল, আওয়ামী লীগ ধীরে 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 সংগঠিত হতে পেরেছিল। এবার যেটা হয়েছে, যতই শক্তিশালী তারা বলুক না কেন, আজ পর্যন্ত তারা ভালো করে একটা মিছিল বের করতে পারেনি। এবং এটার কারণ হচ্ছে, মিছিল যারা করে, নেতৃত্ব হয়তো একজন 60 বছর বয়সী মানুষ দিতে পারে, 50 বছর বয়সী মানুষ সামনে থাকতে পারে, কিন্তু এই মিছিলটাকে চালিয়ে নিতে হলে তারুণ্যের প্রয়োজন। সেই জেনারেশন, দুটো জেনারেশন থেকে আওয়ামী লীগ নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেছিল। আমার মনে হয় এই 20 থেকে 35 বা আপনার 18 থেকে 30 এই বয়সী মানুষের কাছে ফিরে যেতে না পারলে আওয়ামী লীগে ফিরে আসা খুব কঠিন হবে, খুবই কঠিন হবে। জি, তার মানে আপনি সামনে আওয়ামী লীগের কোনো সুদিন দেখেন না? কঠিন দেখি না আমি বলবো না, কিন্তু কঠিন। আচ্ছা, শেষ প্রসঙ্গে আসি। আপনি একটা মজার মানে ছড়া দিয়ে বলছিলেন, এপাং ওপাং ঝপাং দিদি চিৎপটাং। তো সেই দিদি যে চিৎপটাং হলেন, তিনি তো সেই চিৎপটাংটাকে মানছেন না, এবং তিনি পদত্যাগে নারাজ, এবং সাথে সাথে এখানে সহিংসতা শুরু হয়েছে যেটা দেখা যাচ্ছে, এবং বাংলাদেশে পুশব্যাকের আলোচনা আসছে, বাংলাদেশও সে ব্যাপারে সতর্ক থাকার কথা বলছে। নাহিদ ইসলাম, বিরোধী দলীয় চিফ হুইপ, তিনি বলছেন যে মুসলিমদের প্রতি ভারতের সহিংসতা হচ্ছে পশ্চিমবঙ্গে, এই বিষয়গুলো মানে একটা উত্তেজনা বাংলাদেশেও কিন্তু এর প্রভাব চলে আসছে। আপনার কি মনে হয় সামনে আরো প্রভাব পড়তে পারে কিনা, বা কিরকম প্রভাব পড়বে? দেখুন, প্রথম কথা হচ্ছে, আমি দিদির কথায় আসি। দিদি পাগলামি করে ক্ষমতাকে নষ্ট করে দিয়ে গেছেন, মানে মমতা ব্যানার্জির কথা বলছি। মানুষকে তো অনেক, এটা তো সব দেশেই আমরা দেখছি, মানুষকে অনেকদিন বোকা বানানো যায়, কিন্তু সবসময় তো বোকা বানানো যায় না। এবং একই নিয়ম দেখেন, তার ভাইপো কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তুলে আনা, এটা মানুষ নিতে পারেনি। তার আগে আপনাকে একটা কথা বলি, আজকে সকালবেলায় আমি ঘুম থেকে উঠে যখন দেখলাম রাজ্যপাল বিধানসভা ভেঙে দিয়েছেন, মানে মমতা ব্যানার্জি আর নেই, উনি তো ইস্তফা দিতে চাননি। পার্থক্যটা দেখেন, এর আগে যখন 34 বছরের শাসনামলের পরে বামপন্থীরা ক্ষমতা হারিয়েছিল, বুদ্ধদেব ভট্টাচার্য সময়ের আগে গিয়ে ইস্তফাপত্র জমা দিয়েছিলেন, কারণ ওনারা ভদ্রলোক ছিলেন না। উনাদের রাজনীতি ভুল হতে পারে, কিন্তু ভদ্রলোক। এবং উনি যখন রাজ্যপালের কাছে এটা জমা দিয়ে, গভর্নরের কাছে জমা দিয়ে চলে যাচ্ছিলেন, উনি মুখ্যমন্ত্রী গাড়ি ব্যবহার করেনি, পার্টির গাড়ি করে ফিরে গিয়েছিলেন। এটা হচ্ছে ভদ্রতা। এই ভদ্রতাটা তৃণমূল করতে পারেনি। কিন্তু আপনি যেটা বলছেন যে ইম্প্যাক্ট অফ ইলেকশন, এখন পর্যন্ত কিন্তু ইম্প্যাক্ট অফ ইলেকশন আমাদেরকে সতর্ক থাকতে হবে। সতর্ক এই কারণে যে বিজেপি তো একটা ধর্মভিত্তিক দল। হ্যাঁ, মানুষের রায়ে এসছে, ওই দেশে ভোট হয়, এটা সবাইকে মানতে হবে। ভোটের গণনাও হয় এবং নির্বাচন মোটামুটি ফেয়ারও হয়। হ্যাঁ, তো এর আগে পিছে কি ইলেকশন ইঞ্জিনিয়ারিং কানেকশন, এগুলো আমরা আলোচনা করে কি করবো, কিন্তু ভোট হয়েছে, ভোটে হেরে গিয়েছে এরা। এখন প্রশ্ন হচ্ছে, বিজেপির তো একটা এজেন্ডা আছে, বিজেপির তো একটা অন্য ধরনের পলিটিক্স করবে তারা। এই পলিটিক্সটা বাংলাদেশকে কৌশলের সাথে মোকাবেলা করতে হবে, কারণ দেখতে হবে আসামেও কিন্তু বিজেপি জিতেছে,
মানে আমার থেকে ছোট হবে, আরেক দিক টানলে আরেক দিক ছোট হবে। যে এই বাণিজ্য চুক্তির ফাঁদে বাংলাদেশ, মার্কিন বাণিজ্য চুক্তির ফাঁদে বাংলাদেশ, আসলে আমরা ফাঁদে পড়েছি। আমি দু একটা উদাহরণ দিতে পারি, যতই বলুক না কেন সরকারের পক্ষ থেকে, আমি বলবো আসলে আমরা ফাঁদে পড়েছি। 14টা বোয়িং কিনে ফেলছে, চুক্তি করে ফেলছে, সুতরাং এই চুক্তি তো কার্যকর। আমার বক্তব্য চুক্তি কার্যকর। এখন পরাশক্তি চীনে যায়, আপনি চীন থেকে গিয়ে আমেরিকার পেটের ভিতরে ঢুকে যাবেন, আর চীন যতই সমর্থন দেন কাজ হবে না, পরাশক্তি তার ইন্টারেস্ট দেখবে। হ্যাঁ, সুতরাং আমার মনে হয় না এটা, সে ঘুরতেছে, কিছুই কাজ হবে না। পশ্চিমবঙ্গের যে পরিবর্তন এসছে, এই পরিবর্তনে আমরা কিছু বিপদে পড়বই। এখন আবার এই সরকার খাল কাটতেছে, খাল কেটে পানি যদি না আসে, খাল কেটে লাভ হবে কি বলেন? পানি তো থাকবে না, পানির ফ্লো লাগবে না। এখন কি হচ্ছে কি হচ্ছে না, আমি মনে করি আমাদের দেশ সব কিছু মিলে সংকটে আছে। এই সংকট থেকে কিভাবে দেশ উতরাবে এটা আমার ব্রেনে ধরছে না। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে আজকে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত রয়েছেন দ্য ফিনান্সিয়াল পোস্টের প্রধান সম্পাদক সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। সাংবাদিক এম এ আজিজ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। যে বিষয়টা একটু প্রথমেই জানতে চাই, মানে আপনার প্রতিক্রিয়া জানতে চাই, সারা দেশে হামে আক্রান্ত যে হাজার হাজার শিশু, তার মধ্যে এর মধ্যে 350, প্রায় 350 শিশু মৃত্যুর কোলে ঢলে পড়েছে। যারা এর জন্য দায়ী, খোদ ইউনিসেফ থেকে, জাতিসংঘের ইউনিসেফ থেকে বলা হলো যে ইউনূস সরকারের গাফিলতি বা তাদের যেই ভুল নীতি, ভ্রান্ত নীতি, এসবের কারণেই হামের প্রাদুর্ভাব ঘটেছে এবং সেখান থেকে গুটি বসন্ত ফিরে আসছে। জলাতঙ্ক রোগের টিকা নেই। তারা যে সব অপারেশন, যেই প্ল্যানটা নিয়ে মানে চেঞ্জ করেছিল, যার কারণে এত সব সংকট, কেন তাদের কাউকে জবাবদিহিতার আওতায় আনা যাচ্ছে না? কেন তাদের বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না? ধন্যবাদ আপনাকে। হামের চাইতে কিন্তু যে উপসর্গ, এরপরে যে নিউমোনিয়া হয়, নিউমোনিয়া হলেই তাকে আইসিইউতে নিতে হয়। এই আইসিইউতে না, আইসিইউ সংকট। আর আইসিইউতে নেয় তখন কি, সেই বাচ্চা কিন্তু, শিশু কিন্তু ফিরে আসার সম্ভাবনা খুব কম থাকে। সুতরাং টিকাটা ছিল মূল কথা। এই ইউনিট সরকার কোনো কিছুতে কোনো ইয়ে করে নাই, মানে কর্ণপাত করে নাই। সে তাহলে টাকা করি, পুরা উপদেষ্টা পরিষদ টাকা করি রোজগার নিয়ে ব্যস্ত ছিল। সুতরাং তাদেরকে তো অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিত, কারণ সাক্ষী তো ইউনিসেফ আছে, সাক্ষী তো বিশ্ব স্বাস্থ্য সংস্থা আছে, সমস্যা নাই। এখন কেন যেন ইউনিট সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে, আপনি দেখেন দুদকে কিন্তু মামলা হয়েছে, 2টা মামলা হয়েছে, কিন্তু সেই মামলারও কোনো অগ্রগতি দেখা যায় না। দুদক তদন্ত করবে না? তদন্ত করতে হবে তো তাদেরকে। আর বিশেষ করে আমি হামের ব্যাপারে বলবো যে অবশ্যই এটা প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ড। কেন হামের টিকা আনা হয় নাই সারা দেশে? তাদের এইটা তো স্বাস্থ্য মন্ত্রণালয় অটোমেটিক এটা চিন্তা করা উচিত ছিল যে শিশুদের টিকা দেওয়া হয়। হ্যাঁ, টিকা দেওয়া হয়নি। আমি মনে করি এটা প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ড, এটার বিচার হওয়া উচিত। এবং এই সরকার উদাসীন, সরকার কিন্তু সরকারের কোনো কিছুতে কিন্তু কোনো ব্যবস্থা নিচ্ছে বলে মনে হয় না। কারণ কি, আপনার কাছে কি মনে হয় বিহাইন্ড দ্য স্ক্রিন কি চলছে? আমার মনে হয় সচিব ভুইয়া বলেছিল না, ডিপ স্টেট তাদেরকে 2029 সাল পর্যন্ত, 19 সাল পর্যন্ত থাকতে প্ল্যান দিয়েছিল। আমার মনে হয় ডিপ স্টেট এখনো কার্যকর, ডিপ স্টেট কাজ করতেছে। এই কারণে ডিপ স্টেট আমার মনে হয় ইউনূস সরকারকে ইউনূসকে সাহায্য করতেছে, ইউনূস সরকারকেও সাহায্য করতেছে। ডিপ স্টেটের কারণে আমার মনে হয় এই সরকারও তারাও বন্দী। সরকারও বোধ হয় এদেরকে কিছু মানে কোনো তদন্ত বা দুর্নীতির তদন্ত তো কোনো কিছু করতে পারছে না। সরকার করতে পারছে না নাকি সরকার, মানে প্রশ্নটা যদি একটু খোলাসা করে করি আপনার কাছে, সেটা হচ্ছে হাত পা কোথাও বাধা বিএনপি সরকারের, নাকি বিএনপি সরকারও অনেককে যে অভিযুক্ত করছে যে এই খেলার অংশ, যেহেতু মার্কিন চুক্তি যেটি নিয়ে অনেক অভিযোগ, আপনিও অনেক কথা বলেছেন, লিখেছেন পর্যন্ত পত্রিকায়, সেখানে মার্কিন চুক্তিটা তারা বাস্তবায়ন করছে। বোয়িং বিমানের চুক্তিটি হলো, এবং উপদেষ্টা, অর্থ উপদেষ্টা রাশেদ আল তিতুমির থেকে শুরু করে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল, ইভেন আমাদের বাণিজ্য মন্ত্রী মিস্টার মুক্তাদির সাহেব, তারা সবাই বলছেন যে এই চুক্তিতে উদ্বেগের কিছু নাই, শ্রদ্ধা করা উচিত।
অর্থ উপদেষ্টা রাশেদ আল তিনি বলছেন যে এই চুক্তির প্রতি আমাদের শ্রদ্ধাবোধ থাকা উচিত। তার মানে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? আমরা তাদের কথা অনুযায়ী শ্রদ্ধা করবো, আর আপনারা যারা কথা বলছেন, সমালোচনা করছেন, তাহলে তাদেরকেও আমরা সন্দেহের চোখে দেখবো, আপনাদেরকে সন্দেহের চোখে দেখবো? দেখেন, আমি লিখেছি আপনার হোয়াইট হাউসের ওয়েবসাইট থেকে নিয়ে, আমি নিজের কথা কিচ্ছু লেখিনি, নিজের কোনো মন্তব্য আমি দেইনি। আমি শুধু একটাই কমেন্ট করেছি যে এই বাণিজ্য চুক্তির ফাঁদে বাংলাদেশ, মার্কিন বাণিজ্য চুক্তির ফাঁদে বাংলাদেশ, আসলে আমরা ফাঁদে পড়েছি। আমি দু একটা উদাহরণ দিতে পারি, যতই বলুক না কেন সরকারের পক্ষ থেকে, আমি বলবো আসলে আমরা ফাঁদে পড়েছি। ওখানে চুক্তিতে পরিষ্কার লেখা আছে আমরা কিন্তু ফ্রান্স থেকে আপনার বিমান কেনার কথা ছিল, এবং চুক্তিতে আছে যে না, ফ্রান্সেরটা কেনা যাবে না, মার্কিনেরটা কিনতে যাবে। 14টা বোয়িং আমরা কিনে ফেলছি, চুক্তি করেছি। তার মানে চুক্তি এখন কার্যকর, যতই বলুক না কেন চুক্তি কার্যকর এখন। তারপরে ধরেন আপনি খেয়াল করে দেখেন যে মেধা সত্ত্ব এখন কিন্তু ইউজ করতে পারবেন না, অর্থাৎ আমাদের কৃষি হচ্ছে একমাত্র নির্ভরশীল জায়গা। কৃষির কোনো বীজ কিন্তু আমরা আর বাইরের থেকে নিজেরা, আমরা ধান পাট যাই বলেন নিজেরা বীজ সংরক্ষণ করি, এই বীজ ব্যবহার করতে পারবো না। যে বীজ রিপ্রোডাক্ট হয় না, দুইবার ব্যবহার হয় না, এখন আমেরিকার থেকে আনতে হবে। আপনার মেধা সত্ত্ব আনবেন, এবং তারা যা দেয় তা পরীক্ষা নিরীক্ষা করতে পারবেন না, বলেন। তারপরে ধরেন আপনার ওষুধে, আমরা তো ওষুধ ইম্পোর্টও করি, ওষুধে কিন্তু জেনারিক নেম থাকে, আর সারা বিশ্বে আমাদের ওষুধ তো এক্সপোর্টও হয় কিছু দেশে। তো এই জেনারিক নেম থাকলে ওষুধ চেনা যায়, কিন্তু জেনারিক নেম ব্যবহার করতে পারবে না। ব্যবহার করতে পারলে তাকে 3-4 গুণ ট্যাক্স দিতে হবে। তার মানে আমাদের ছোট যে ফার্মা আছে, যেগুলো আছে, এগুলো চলবে না, বন্ধ হয়ে যাবে। দ্বিতীয়ত, আমরা ওই জেনারিক নেম যদি ব্যবহার না করি, তাহলে আমরা ওষুধ এক্সপোর্ট করতে পারবো না, এবং ওষুধ কারণ চিনবে না। আপনি ধরেন এখানে নাপা খেলেন, নাপা তো জেনারিক নেম না, নাপা আমাদের দেশি নাম, এই নাপা বিদেশ গেল, কেউ চিনবে? ডাক্তার তো লিখবে না। ডাক্তার এই জন্য বিদেশি ডাক্তারের কাছে দেখবেন জেনারিক নেম লেখে ওষুধের, যাতে পৃথিবীর সব দেশে জেনারিক নেমে ওষুধ তৈরি হয়, জেনারিক নেম দিয়ে খুঁজে বের করে। সুতরাং এটা একটা। যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া না, করা যাবে সেটা না, তো সবকিছু আছে জানতে হবে। অস্ত্র কেনা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনি দেখেন না, ইতিমধ্যে আপনার বলা আছে যে আমেরিকা যে দেশে নিষেধাজ্ঞা দিবে এবং যেখানে যে ব্যবস্থা নেবে, বাংলাদেশ সেই মতে কাজ করবে। 1, 2 হলো অস্ত্র কম দামে চীন থেকে কেনা যাবে না, অস্ত্র আমেরিকা থেকে কেনা যাবে। এইসব আমি হাইলাইটস গুলো আমি দিয়েছি, বুঝছেন? তো এই জন্যই এখন প্রশ্ন হচ্ছে যে সেই চুক্তি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে, যেখানে ক্লজ রয়েছে যে ইচ্ছা করলে যে কেউ বেরিয়ে যেতে পারবে একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে থেকে। সংসদে আলোচনা হলো না, অথচ অর্থ উপদেষ্টা থেকে শুরু করে বাণিজ্য মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী তারা বলছেন যে এই চুক্তির প্রতি আমাদের শ্রদ্ধাবোধ থাকা উচিত। তাহলে দেখেন, আমরা তো আমেরিকা না, আমেরিকাতে ঠিকই আপনার ওয়েবসাইটে দিয়ে দিছে। বাংলাদেশে একমাত্র রুমিন ফারহানা, সে কথা উঠাইছে, তখন তাকে বলা হয়েছে আপনি নোটিশ করেন নাই। নোটিশ করতে তো 5 জন আপনার সংসদ সদস্যের স্বাক্ষর লাগবে স্বতন্ত্র, সেই স্বাক্ষর সে পাবে কোথায়? তখন তো স্বতন্ত্র সদস্য নাই, সে একা ছাড়া নাই। সুতরাং সেও আওয়াজ তুলতে পারে নাই। সরকারি দল, বিরোধী দল, কেউ এটা আলোচনায় আনে নাই। তার মানে ওই যে আগে যেটা বলেছিল যে পররাষ্ট্র মন্ত্রী সাহেব, তিনি বলেছিলেন না যে রাজনৈতিক দলগুলোকে তারা জানে, যদিও জামাতের আমির এটা বলেছে আমরা জানি না, কিন্তু এরপরে সংসদে তো কথা উঠায় নাই কেউ। সুতরাং আমার ধারণা এটা জানাজানির মধ্যেই হয়েছে, এবং এই চুক্তিতে আমরা ফেসে গেছি। যাই বলুক না কেন, এই চুক্তিতে আমরা ফেসে গেছি, এবং আমাদের সবকিছু পণ্যের দাম থেকে শুরু করে সবকিছুতে আমরা মার্কিন বলয়ের ভিতরে ঢুকে গেছি। এখন পৃথিবীতে তো অনেকগুলো বলয়, বিশেষ করে আমি বলবো চীন, রাশিয়া একটি বলয় আছে, এবং আমেরিকাকে কেন্দ্র করে আমেরিকা তো সিঙ্গেল আউট হয়ে গেছে অনেকটাই আপনার ইরানের সাথে যুদ্ধ করতে গিয়ে। তো এখন আমাদের কি হবে আমার বলা মুশকিল, আমি অনুমান, সাক্ষী প্রমাণ ছাড়া কোনো কথা বলতে পারবো না। তবে আমাদের বিপদ, এটাই বলবো। পররাষ্ট্রমন্ত্রী চীন সফরে গেলেন, সেখানে তিনি যুক্তরাষ্ট্রে যাবেন এবং চীন সফরে গিয়ে তিনি চীনের যে
চীন নীতি সেটির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন, এটি যেটি আবার যুক্তরাষ্ট্রের নীতির বিরুদ্ধে যায়। এদিকে ভারতে যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করতে যাচ্ছে, অনুপ্রবেশকে কেন্দ্র করে একটা নতুন শঙ্কা দেখা দিয়েছে, একটা উত্তেজনা কাজ করছে। সব মিলিয়ে বাংলাদেশ ভূ রাজনৈতিক জায়গা থেকে কোন জায়গায় যেতে যাচ্ছে? না দেখেন, আমেরিকার সাথে চুক্তি হয়েছে। আমার ব্যক্তিগত ওপিনিয়ন, অলরেডি আমেরিকা থেকে 14টা বোয়িং কিনে ফেলেছে, যেটা ফ্রান্স থেকে এয়ারবাস কেনার কথা ছিল এবং চুক্তিতে আছে ফ্রান্সের এয়ারবাসের পরিবর্তে আমেরিকার বোয়িং কিনতে হবে। 14টা বোয়িং কিনে ফেলছে, চুক্তি করে ফেলছে, সুতরাং এই চুক্তি তো কার্যকর। আমার বক্তব্য চুক্তি কার্যকর। এখন পরাশক্তি চীনে যায়, আপনি চীন থেকে গিয়ে আমেরিকার পেটের ভিতরে ঢুকে যাবেন, আর চীন যতই সমর্থন দেন কাজ হবে না, পরাশক্তি তার ইন্টারেস্ট দেখবে। হ্যাঁ, সুতরাং আমার মনে হয় না এটা, সে ঘুরতেছে, কিছুই কাজ হবে না। আর পশ্চিমবঙ্গের কথা বললেন, দেখেন পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি, এটা একটা কনফিউজিং। এখন যে মুখ্যমন্ত্রী হতে যাচ্ছে, এখন আমাদের দেশে যে পুশিন, ইতিমধ্যে প্রায় 70 লক্ষ বাঙালিকে তারা মনে করেছে এরা মুসলমানকে আপনার ভোটার থেকে বাদ দিছে। এবং তারা, যেটা আমি শুনলাম, যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ সিং বললেন যে আমরা এটা জাতীয়তাবাদ অর্থাৎ বাংলাদেশের সরকারের কাছে পাঠাবে পরীক্ষা নিরীক্ষার জন্য। তারা যারা বাংলাদেশি প্রমাণিত হবে না তাদেরকে তারা পুশিন করবে, তারা রাখবে না, পুশব্যাক করবে তারা। সুতরাং এটা তো একটা সংকট তো বটেই। আমরা তো বলি যে আমাদের এখানে বাংলাদেশি কোনো ভারতে নাই, কিন্তু তারা তো বলছে যে ভারতে আছে, এবং তারা তো নীতিগতভাবে এখন বিজেপি সরকারে আসছে, আর ভারত থেকে যত মুসলমান আছে তাদেরকেও খেতাবে। কিন্তু আশ্চর্য হচ্ছে, আমি হিসাবে মনে না যে জামাত কিন্তু ভারতের বর্ডারিং এরিয়াতে সিট বেশি পেয়েছে সংসদে নির্বাচনে। এই হিসাবগুলো কিন্তু আমার কাছে মিলছে না। তবে আমরা মনে করব পশ্চিমবঙ্গের যে পরিবর্তন এসছে, এই পরিবর্তনে আমরা কিছু বিপদে পড়বই। আর ওদিকে মমতা ব্যানার্জি হচ্ছে কি, আসলে দীর্ঘ 15 বছর ক্ষমতায় থেকে তার পার্টির ভিতরে কিন্তু নানান রকম দুর্নীতি, সংঘাত, সংশয় ইত্যাদি ইত্যাদি হয়েছে। এবং তারাও কিন্তু এই ধরেন তিস্তা নিয়ে, ভারত তো এখন বলেই তিস্তা গঙ্গা চুক্তি এগুলোর ব্যাপারে এই মমতা ব্যানার্জির অনড় অবস্থার কারণে এই চুক্তিটা হয় নাই। তো এখন চুক্তি টুক্তি তো করে লাভ নাই, কারণ তিস্তার উপরে সেই সিকিম থেকে তিস্তা নেমে আসছে। তিস্তায় অন্তত পক্ষে 6-7টা বিদ্যুৎ প্রকল্প, পানি উজান থেকে তুলে নেয় পানি, গজলডোবায় পানি থাকে না। তো গ্রীষ্মকালে, বর্ষায় গজলডোবা দিয়ে পানি সুইচ গেট ছেড়ে দেয়, আমাদের দেশ ভাসায় ফেলে। সুতরাং আন্তর্জাতিক যে রিভার 40টা তারা ভারত রিভার লিঙ্কিং প্রজেক্ট করতেছে, ওইটা যদি বন্ধ করা যায় তাহলে হয়তো সম্ভব। এছাড়া তো আরো পানি পাওয়া যাবে না। এখন আবার এই সরকার খাল কাটতেছে, খাল কেটে পানি যদি না আসে, খাল কেটে লাভ হবে কি বলেন? পানি তো থাকবে না, পানির ফ্লো লাগবে না। আমি তো দেখি যে খাল কাটা, এখন দেশের যে দুর্যোগ, সেখানে তো ঠিক আছে নির্বাচনী ইশতেহারে সরকার দিছে, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করবে, কিন্তু এলপিজির কার্ড তো এখন প্রয়োজন না। এটার ভিতরে কৃষি ক্ষেত্র ছাড়া আরগুলো কার্ড এখন না দিয়ে ঘোষণা দিলেই হতো যে আমরা ঠিক আছে, এখন আমরা নির্বাচনী ইশতেহার আমরা এই মুহূর্তে বাস্তবায়ন করব না, আমরা কৃষিখাতকে, করোনা কালেও কৃষিখাত বাঁচায় রাখছে, কৃষিখাতের জন্য আমরা কার্ডটা দেব, এছাড়া আমরা পরবর্তীতে এগুলো বাস্তবায়ন করব। এগুলো প্রায়োরিটি তো ফিক্স করা উচিত ছিল। এখন কি হচ্ছে কি হচ্ছে না, আমি মনে করি আমাদের দেশ সব কিছু মিলে সংকটে আছে। এই সংকট থেকে কিভাবে দেশ উতরাবে এটা আমার ব্রেনে ধরছে না। আমি শেষ প্রশ্ন করি আপনার কাছে। তিস্তা নিয়ে কথা বলছিলেন, তিস্তা যেই বহুমুখী প্রজেক্টটা করার কথা রয়েছে চিকেন নেকের কাছে, সেটিতে অর্থায়ন করতে চেয়েছিল চীন প্রথমত, পরবর্তীতে সে ভারত আগ্রহ দেখালো, যেহেতু তাদের নিরাপত্তা সংকট দেখা দিবে যদি চীন এর মধ্যে তারা ইনভলভ হয়। সেই চীনের সাথে বোধহয় একটা রফাদফা হতে যাচ্ছে, তারা অর্থায়ন করবে, চুক্তি হতে যাচ্ছে সম্ভবত, বা অনেক দূর এগিয়েছে। তো সেই জায়গা থেকে আবার কোনো ধরনের সংকট হবে কিনা, যদিও আমাদের তিস্তা পানি না পাওয়া গেলে এই প্রজেক্টটি করতে হবে, এটি বাস্তবতা। তো সেই জায়গা থেকে ভূ রাজনৈতিক ক্ষেত্রে
সংকট কি আরো তীব্র হতে যাচ্ছে সবকিছু মিলিয়ে? আমার তো মনে হয় তাই, যখনই চীনের সাথে আপনি ওই তিস্তা যে ব্যারেজ করার কথা, এটা মূলত হলো পাল্টা আপনার ব্যারেজ করার কথা। আপনার 40টা রিভার লিঙ্কিং প্রজেক্ট হচ্ছে, সেখানে যদি আপনার অধিকার আছে, সেই আমরা লোয়ার রিভারের নিচু এলাকার ভাটি এলাকার লোক, আমাদের পানি তো আন্তর্জাতিক পানিতে আটকাতে পারে না ভারত, সেটার যদি সমাধান না করতে পারি, আবার যদি আমরা যদি রিজার্ভার তৈরি করি, চীনের যে পরিকল্পনা, তাতে তো ওই পেছনে বাদ দিয়ে রিজার্ভার তৈরি করে নতুন সমস্যা তৈরি করা, এটা করতে গেলে তো আমেরিকা আরো চাপে ফেলবে। আমেরিকার চুক্তি করে ফেলছেন না, এগুলো পুরো